নমস্কার বন্ধুরা, সমস্ত ফেসবুক দর্শনার্থী এবং বন্ধুদেরকে জানাই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন। আজ মানুষের মন রক্ত মাংসে গড়া, মানুষের এই শরীরের মধ্যে যে আসল জিনিস মন, যা মানুষকে পরিচালনা করে, সেই মন নিয়েই, মন নামক খেলাঘর নিয়েই আজকের একটু আলোচনা করব। কেন হঠাৎ আলোচনাটা আমার মাথায় আসলো, এর আগে একদিন ফেসবুকে আমার জুনিয়র ভ্রাতৃসম একজন চিকিৎসক মানসিক রোগ ও তার চিকিৎসা নিয়ে আলোচনা করেছিলেন। ঘটনাচক্রের লেকচারটা আমি শুনেছিলাম। থিওরিটিক্যালি মানসিক রোগের ক্লাসিফিকেশন কীরকম হয়, হ্যানিম্যান কী উপদেশ দিয়েছেন, আমাদের কিভাবে চিকিৎসা করতে হবে, সে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বর্ণনা করেছিল। সেদিনই আমার মনে প্রশ্ন জেগেছিল, মনে ইচ্ছা প্রকাশ হয়েছিল যে ছেলেরা যে এই থিওরিটিক্যাল পার্টটা শিখল, কিন্তু প্র্যাকটিক্যাল, অ্যাকচুয়ালি দের ইজ এ গাল্প অফ ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এই শুনবে, যা লেকচার শুনবে, এই সমস্ত থিওরিটিক্যাল লেকচার, তার ইমপ্লিকেশন কী হবে, প্র্যাকটিক্যালি বুঝবো কী করে, প্র্যাকটিক্যালি কাজে লাগাবো কী করে। অর্গান অফ মেডিসিনের 210 থেকে 230 নম্বর অ্যাপোরিজম পর্যন্ত মানসিক রোগের যে চিকিৎসা হ্যানিম্যান বর্ণনা করেছেন, বন্ধুরা, হ্যানিম্যানের যুগ থেকে মডার্ন যুগ অনেক পরিবর্তন হয়েছে। মানসিক রোগ আর হ্যানিম্যানের পর্যায়ে নেই। হাতুড়ি মেরে মাথায় টাকার ব্যাগ ছিনতাই হচ্ছে, স্ত্রীকে গলা কেটে স্বামী নদীর জলে ভাসিয়ে দিচ্ছে, অবৈধ পরিণয়ের জেরে প্রাক্তন প্রেমিকাকে টুকরো টুকরো করে বস্তায় বেঁধে ফেলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। টেবিল টেনিস ঠিকমতো খেলতে পারছে না বলে ছেলেকে টেবিল টেনিস দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বাবা। যুগের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। 10-12 বছরের বাচ্চা পিতামাতার সাথে বিদ্রোহ করে ট্রেনে বোম্বে, মুম্বাই, মাদ্রাজ, চেন্নাই, দিল্লি পাড়ি দিচ্ছে ফিল্ম জগতে ফিল্মে নামবে বলে। তো অনেক পরিবর্তন হয়েছে। সেই মন নিয়েই আজ আমাদের কারবার। সেই মন নিয়েই প্র্যাকটিক্যাল একটু আলোচনা করব। এই বিশাল টপিক, ভাস্ট টপিক, সীমাহীন টপিক, শুধু সামান্য একটু আলোচনা করব। আর এই মনের থেকেই পৃথিবীর সমস্ত প্রাণী থেকে মানুষ আলাদা। মন কি? কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব পাই, অনুভব করতে পারি। যেমন হাওয়া। হাওয়া কি আমরা দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু হাওয়া অনুভব করতে পারি। হাওয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। বায়ু ছাড়া a human being cannot survive, any animal cannot be survive, any life cannot be survive. তাই মানুষের শরীরে হাত, পা, নাক, চোখ, মুখ, কান ইত্যাদি নানান রকম অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও মন নামক কোনো নির্দিষ্ট অর্গান আমরা দেখি না। কিন্তু এই মনই হলো সমস্ত মানব দেহের
আসল কারিগর, আসল মালিক। মনই শরীরকে পরিচালনা করে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হলো মনের অধীন। সত্যি কথা বলতে কি, মনকে শরীর থেকে বাদ দিলে শরীরের আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না। বিপন্ন হয় একজন মানুষের অস্তিত্ব। তাই মানুষের সমস্ত চিন্তা, মানুষের সমস্ত ভাবনা, মানুষের সমস্ত আবেগ, মানুষের সমস্ত অনুভূতি, মানুষের সমস্ত আচরণগত ব্যবহার নিয়ন্ত্রণ করে যে অর্গান, সেই অদৃশ্য শক্তির নাম, সেই অদৃশ্য অর্গানের নামই হলো মন। সমষ্টিগতভাবে মনকে আমরা বলতে পারি মস্তিষ্কের বিভিন্ন অংশের সম্মিলিত কার্যকলাপ। এই মনের অসুখ বলতে কি বুঝি? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাময়িক বা স্থায়ী বিঘ্নিত রূপ। যেমন শারীরিক রোগ হয়, তেমনি মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকলাপের সাময়িক বা স্থায়ী বিঘ্নের জন্য হয় মানসিক রোগ। মনের অসুখের ফলে মানুষের চিন্তা, ভাবনা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছা, আচরণে পরিবর্তন দেখা দিতে পারে নানা রকম অস্বাভাবিকতা। বহু ক্ষেত্রে এইসব অস্বাভাবিকতা মানুষের ব্যক্তিজীবন, মানুষের কর্মজীবন, মানুষের সামাজিক জীবন দুর্বিষহ করে তোলে। সেই মন আমাদের কাজ, সেই মন নিয়েই আমাদের আজ কথা। আমি 3টে ভাগে মনের ব্যাপারটাকে ভাগ করি। চিকিৎসকদের সাধারণ মানুষদের জন্য বললে শুধু মনের অসুখ আলোচনা করলেই হয়ে যেত, কিন্তু আমি চিকিৎসকদের, আমাদের হোমিওপ্যাথিক বন্ধুদের জন্যই মেনলি টপিকটা করা। হয়তো সাধারণ মানুষ কেউ শুনছেন, কিন্তু চিকিৎসকদের আমাদের 3টে জিনিস জানতে হবে। এক হচ্ছে মনের লক্ষণ, মানসিক লক্ষণ। 2 হচ্ছে সেই মানসিক লক্ষণগুলিকে আমরা আমাদের বইয়ে, হোমিওপ্যাথিক বইয়ে কিভাবে, কি ফর্মে পাব, যে ফর্মে পাব, যে সংক্ষিপ্তভাবে পাব, তাকে বলবো আমরা মেন্টাল রুব্রিক্স। তাহলে ম্যাথমেটিকা যখন আমরা পড়ব তখন পাবো মেন্টাল সিমটমস। যখন রেপার্টরিতে সেই লম্বা সেন্টেন্সটাকে কনভার্টেড ইন্টু জিস্ট, ট্রান্সফার্ড ইন্টু দ্য শর্টেস্ট ওয়ে, condensed into the abbreviation form, তাকে আমরা বলবো রুব্রিক। তাহলে আমরা পাবো মেন্টাল সিমটমস। আর বলো না বাচ্চাটার কি রাগ, ম্যাথমেটিক্যাল সিমটমে পাবো দি পেশেন্ট ইজ ভেরি ভেরি ইরিটেবল। আমার রেপার্টরি বা ডিকশনারিতে দেখব একটা শব্দ, ইরিটেবিলিটি। ডাক্তারবাবু জানেন কি জেদ ধরে, বাচ্চাটা খায় না, এই খেলনা দিচ্ছি ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওই দিচ্ছি ছুঁড়ে ফেলে দিচ্ছে, সাংঘাতিক জেদ, যখন যেটা বায়না ধরবে তখনই সেটা দিতে হবে। এই লম্বা সেন্টেন্সটা গার্জিয়ানরা যখন বলল, ম্যাথমেটিকা পড়ানোর সময় আমরা সেইভাবেই বুঝাবো। ম্যাথমেটিকা বইয়ে সেইভাবেই লেখা আছে। রেপার্টরিতে হয়ে যাবে একটা শব্দ, অবস্টিনেট, জেদি, একগুঁয়ে, হেডস্ট্রং, কন্ট্রারি। আর বলবে না ডাক্তারবাবু কি যে চায় বাচ্চাটা, কিছুই বুঝি না। ভাত চাইছে, ভাত দিলাম, ছুঁড়ে ফেলে দিল, বললো মুড়ি দাও। মুড়ি দিলাম, বললো না আবার ভাত দাও। বললো লাল জামাটা পরবো, লাল জামাটা দিলাম, বললো না নীলটা পরবো। নীলটা দিলাম, আবার বলছে কালোটা পরবো। এই চেঞ্জেবিলিটি অফ দ্য সিমটমস which originated from the mind, রেপার্টরিতে পাবো একটা শব্দে, তার নাম ক্যাপ্রিসিয়াসনেস, খামখেয়ালিপনা। তাহলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা জানবো যে মেন্টাল সিমটমস
আমরা জানব রুব্রিক্স। আর 3 নম্বর যেটা, সেটা হলো মেন্টাল ডিজিজ ইটসেলফ। মানসিক রোগটা কি জিনিস, আমরা মানসিক রোগও জানব। তো মানসিক সিমটমসগুলোকে যখন কনভার্টেড করি আমরা মেন্টাল রুব্রিক্স, মানসিক রুব্রিক, রোগী বলার সাথে সাথে আমাদের মুখ চোখে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের মনের মধ্যে যেন আমাদের সেই রুব্রিকগুলো ভেসে আসে, সেইগুলো আমি প্রথমে একটু আলোচনা করে নিই। তারপরে যাব আমরা মানসিক রোগে। ডাক্তারবাবু, আমার ছেলে খুব অমনোযোগী, কিছু মনে রাখতে পারে না, পড়তে বসলেই খেলার কথা জিজ্ঞাসা করে, একটুখানি পরেই আবার উঠে গেল, পড়তে পড়তে অন্য একটা প্রশ্ন মাকে জিজ্ঞাসা করছে। আমাদের রেপার্টরিতে আমরা দেখব অ্যাবসেন্ট মাইন্ডেড। অনেক কারণে হয়, কিন্তু আমরা দেখব অ্যাবসেন্ট মাইন্ডেড। আমরা দেখব যে কোনো লোকের দয়া মায়া বেশি, মমতা বেশি, খুব দানশীল না। কেউ বিপদ আপদে পড়লে যে কিছু টাকা দিচ্ছে বা জিনিস দিচ্ছে তা না, কিন্তু সহানুভূতি প্রকাশ করে, সাহায্য করার ইচ্ছা প্রকাশ করে, বিপদে পাশে গিয়ে দাঁড়ায়। আমাদের রেপার্টরিতে এই রুব্রিক অ্যাফেকশনেট, দয়াশীল, আস্থাশীল। রাগ বেশি, আমরা দেখব অ্যাঙ্গার। আমাদের কয়েকটা মেইন আমরা রুব্রিক দেখব। একটি লোকের কৃপণতা, টাকা পয়সা খরচ করতে চায় না, আমরা রেপার্টরিতে রুব্রিক দেখব অ্যাভারিস। বিভিন্ন রকমের টেন্ডেন্সি থাকে, যাকে বলি আমরা উইল, ইচ্ছা। একজনের ইচ্ছা, মা তরকারি কাটতে কাটতে মনে করে আমার বাচ্চাটাকে যদি এই বটি দিয়ে কাটতাম তাহলে কেমন হতো। এই যে ইচ্ছা, সে চেক করতে পারে না। ডাক্তারবাবু, এই জিনিসে কী বাজে চিন্তা আমার আসছে মাথায়, এ কেন আসে? ছাদে দাঁড়িয়ে ঘুরছি, আমার মনে হলো একটু লাফ দিয়ে দেখি তো, এই চিন্তা কেন আসবে? একে বলা হয় উইল, মনের ইচ্ছা। এই ইচ্ছা যতগুলো আছে আমাদের বিভিন্ন রুব্রিক ফর্মে, তার দাম আমরা সব থেকে বেশি দেব। একটা ওষুধ যখন সিলেকশন করছি, এই ডিজায়ার, মেন্টাল ডিজায়ার যা উইলের মধ্যে পড়ছে, কেউ বুঝতে পারল না, ওইটাকেই মেইন সিমটম করে, ওইটাকেই মেইন রুব্রিক করে আমি একটা ড্রাগ সিলেকশন করলাম। ইচ্ছা, আমার ইচ্ছা হয় আমি নাচি, ড্যান্সিং ডিজায়ার। বাচ্চার ইচ্ছা হয় এবার ডাক্তারবাবু খালি ঘর থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলে যায়, দৌড়ে দৌড়ে, রান, ডিজায়ার টু রান অ্যাওয়ে, ডিজায়ার টু সিঙ্গিং, ডিজায়ার টু কিস এভরিবডি, যাকে পাচ্ছে তার গালে চুমু খাচ্ছে, ক্রোকাস স্যাটাইভাস। ডিজায়ার টু মাস্টারবেশন ইন ইয়ং অ্যাডাল্টস। ডাক্তারবাবু, সবসময় আমার এই চিন্তা হয়, অনেক ছেলেরা, অনেক রোগীরা বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, এক্সট্রিম ডিজায়ার, স্টাপিসেক্রিয়া, বিউফোরানা। Desire to fastidiousness, desire to keep the parts, articles in neat and clean way, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখতে চাই। ক্যালেন্ডারটা ঝুলে গেছে, সোজা করে রাখতে চাই। বিছানার বেডশিটটা হেলে গেছে, ঠিক মতন রাখতে চাই। ফ্যাস্টিডিয়াসনেস, ফ্যাস্টিডিয়াস, মনের ইচ্ছা, ইচ্ছার দাম আমরা সব থেকে দেবো। তাই রেপার্টরিতে যেখানে ডিজায়ার পাবো, যেখানে ইচ্ছা পাবো, দে আর দ্য ফার্স্ট গ্রেট সিমটমস ফর ইউর প্রেসক্রিপশান। বন্ধুরা, মেট্রেমেডিকা লিখেছে অনেকে, মেট্রেমেডিকা
কলেজে পড়ায় অনেকে, ম্যাথমেটিক্যাল টপিক বিভিন্ন কনফারেন্সে, সায়েন্টিফিক সেমিনারে, সিম্পোজিয়ামে লেকচার দেয় অনেকে, ম্যাথমেটিক্যাল উপরে নোট তৈরি করে ফেসবুকে লেকচার দেয় অনেকে, ম্যাথমেটিক্যাল উপরে বেস করে প্রেসক্রিপশান করে অনেকে। কলেজে পড়ল, বইয়ে পড়লেন, কলেজে মাস্টারমশাই পড়ালেন, সেমিনারে লেকচার শুনলাম, ফেসবুকেও অনেকের লেকচার শুনলাম, প্রেসক্রিপশান করতে পারলাম না কিন্তু সঠিক ওষুধ। বিকজ there is a gulf of difference between prescription and prescriber. You may be sound knowledge in Mathematica. You have thousands of Mathematica arranged at your table, but you cannot be a good prescriber. ঘা হয়েছে, তুলো দেওয়া আছে পায়ে, ডরসাম অফ দ্য লেগস, ঘা। কি ওষুধ দেবে? ছেলেদের জিজ্ঞাসা করা হচ্ছে আউটডোর ক্লাসে। বিভিন্ন জন বিভিন্ন রকম করছে, জিভ দেখি মাস্কলের হবে কিনা, পিপাসা কেমন, লালা পড়ে কিনা, ঠান্ডা গরম কোনটাতে আরাম লাগে, সবাই ম্যাথমেটিকার সিমটম জিজ্ঞাসা করছে। If you be a good prescriber, you should have sound senses, attention in observing, fidelity in tracing the cases. তুমি অবজারভেশন হ্যানিম্যানের 84 নম্বর অ্যাপোরিজমের কথা বলছি, তুমি খেয়াল করলে না, ফলো করলে না। বললাম তুলোটা তোলো তো, there is a long strings of the past. তুলোর সাথে সাথে পুষটা উঠে গেল 1 ফুট লম্বা। দি মেডিসিন ইজ ক্যালিবাইক্রোমিকাম। স্মল আলসার, but thick stringy discharge, ক্যালিবাইক্রোমিকাম। সো পিকিউলিয়ার আনকমন সিমটমস যেমন ফিজিক্যালি দরকার, মেন্টালিও দরকার। আমি বলতে চাইছি মেন্টালে যত রকম রুব্রিক পিকিউলিয়ার আনকমন পাবো, সব থেকে বেশি দাম উইল, ইচ্ছা, কেটে ফেলার ইচ্ছা, লাইসিন। ইমোশনালি জিনিস ছুঁড়ে ফেলার ইচ্ছা, লাইসিন। পাগলা কুকুর ক্ষিপ্ত হয়ে হঠাৎ কামড় দেওয়ার ইচ্ছা, বলা নেই ক নেই, মানুষটা তার পিছনে তাড়া করলো না, পরিচিত লোক, বাড়ির মনিব ঘ্যাপ করে কামড়ে দিল, তার ইচ্ছা, বাইটিং। আমার মাস্টারমশাই ডক্টর এসপি দে শিখিয়েছিলেন লাইসিন। ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করবে। সাডেন ইম্পালস। এক ভদ্রমহিলা বলল, আমি যখন ঠাকুরকে পূজা করি, ধূপ দিই, ধুনো দিই, ঘন্টা বাজাই, আমার মনে হয় যে এক ঘুষি দিয়ে ঠাকুরের মূর্তিটা ভেঙে দিই। এরকম ইচ্ছা হচ্ছে কেন ডাক্তারবাবু? আমি কি পাপ করছি বলুন দেখি। বলে এরকম তোমার প্রায় হয়? বলে প্রায় এই ইচ্ছা হয়, হঠাৎ এরকম মনে হয়। সাডেন ব্যাড ইম্পালস, the patient cannot control himself or herself. আমি শিখেছিলাম লাইসিন প্রেসক্রিপশন। তো ইচ্ছা, ইচ্ছার দাম সব থেকে বেশি। উইল কেন গুরুত্ব দিয়ে গেছে। উইল। খোকা ডেকে সুধায় মাকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে মা কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছিল, তোর বাবার আমার ইচ্ছা হয়েছিল, তাই তোকে পৃথিবীতে এনেছি। তো ওই পয়েন্ট থেকে, রবীন্দ্রনাথের ওই কবিতা থেকে
মানুষের জন্ম থেকে, বাবা মায়ের ইচ্ছা থেকে যেমন আমাদের সবার জন্ম হয়েছে, বাবা মায়ের ইচ্ছা না থাকলে তো আমি, আপনি, আমরা কেউ জন্মাতে পারতাম না পৃথিবীতে। তাহলে ইচ্ছার দাম দেব না? আমার জন্ম তো হয়েছে কারোর ইচ্ছার জন্যে। সো ইচ্ছা, ডিজায়ার, ডিজায়ার, বাইটিং টেন্ডেন্সি, বাইটিং ডিজায়ার, বাচ্চা সবাইকে কামড়াচ্ছে, ডাক্তারবাবু খালি কামড়াচ্ছে কামড়াচ্ছে। বেলেডোনা, স্ট্রামোনিয়াম, ভায়োলেন্ট ম্যানিয়া, মারছে, ধরছে, কাটছে, ছিঁড়ছে, খালি কামড়ায় খালি কামড়ায়। স্ট্রামোনিয়াম ইজ মেইন ড্রাগ। অন্ধকারে থাকতে চায় না, লাইট, লাইট থাকতে চায়। সো বাইটিং টেন্ডেন্সি, ইচ্ছা, ইচ্ছা। সো ইচ্ছা আমাদেরকে জানতে হবে কীরকম ইচ্ছা আছে। আমি দু একটা, ক্যারেট ডিজায়ার, কোলে থাকার ইচ্ছা। আমাকে কোলে নাও। বাচ্চা দুপা হাঁটছে, কোল কোল কোল, হাত তুলে বলছে কোল কোল। কোলটা শব্দটা শিখেছে প্রায় দেখবেন সবাই। সো কোলের ইচ্ছা। আর্সেনিক, ক্যামোমিলা, সিনা, ক্যালিকার্প। Chamomile is the first grade and main symptoms. Desire to carry it. কোলে উঠতে চায়, ইচ্ছা। ডাক্তারবাবু বাচ্চা কোলে নিলেই চুপ করে যায়, ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে, মারামারি করছে, চেঁচামেচি করছে, কি পছন্দ কিছুই বলতে পারছে না। বাবা মা বিরক্ত হয়ে গেছে। ডক্টর ন্যাশ বলছে, the parents do not know what he want. We homeopath know he wants 1 dose of Chamomilla 200. So ইচ্ছা, আমি ইচ্ছাগুলো বলছি, ইচ্ছা এবং অনিচ্ছা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। Desire to company, company desire to, কোম্পানি ভালো লাগে, কোম্পানি ভালো লাগে, একা একা থাকতে চায় না, ভেরি ইম্পর্ট্যান্ট। ডেথ ডিজায়ার্স টু, সুইসাইডাল টেন্ডেন্সি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথের সেই কবিতা, কবিগুরুর সেই কবিতাকে ব্যর্থ করে দিতে চায় মানুষ বিভিন্ন কারণে। ডিপ্রেশনে মানুষ বাঁচার জন্য যখন প্রাণপাত করে, জীবন ভিক্ষা চায় চিকিৎসকদের কাছে। কত পেশেন্ট, বাঁচার কত ইচ্ছা, ডাক্তারবাবু যত টাকা লাগে আমাকে ভালো ওষুধ দিন, আমি বাঁচতে চাই, আরও কিছুদিন আমাকে বাঁচতে হবে। কিন্তু সেই বাঁচার ইচ্ছা সে হারিয়ে ফেলেছে। হি হ্যাজ লস্ট সার্ভাইভেবিলিটি, তার আর পছন্দ নেই। সো সুইসাইডাল ডিজায়ার or a mate is the main drug. সোনা, যে সোনা, আর সোনার জন্য মানুষ এত পাগল, এত দাম, এত মূল্য, সেই সোনার বিকৃত অবস্থা। সোনা, রূপা, মেটেল, প্লাটিনা, টিন, টিন স্টার্না মেটালিকাম, জিঙ্ক, জিঙ্কাম মেটালিকাম, সোনা ওয়ারাম মেটালিকাম, রূপা আর্জেন্টাম মেটালিকাম, বিসমাত, বিসমাত মেটালিকাম, সীসা প্লাম্বাম মেটালিকাম, প্লাটিনা, প্লাটিনাম মেটালিকাম, লোহা ফেরাম মেটালিকাম। মেটেল থেকে যা এসছে সব মেটালিকা। হ্যানিম্যানের পূর্বে এইসব ধাতু ছিল,
বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে এইসব ধাতু মানুষ অন্য কাজে ব্যবহার করেছে। তাদেরকে যে শক্তিকৃত করে মানুষের কল্যাণে আনা যেতে পারে, তাদেরকে শক্তিকৃত করলে তাদের মধ্যে যে একটা প্রাণ সঞ্চার হতে পারে, তাদের ইচ্ছা থাকতে পারে, অনিচ্ছা থাকতে পারে, জীবন থাকতে পারে, তার যে মানুষের পর্যায়ে আসতে পারে, পূর্বে আর কেউ হ্যানিম্যানের মতন দেখাতে পারেনি। সো সুইসাইডাল ডিসপোজিশন অরাম মেটালিকাম নেট্রাম সাল নাজা। সুইসাইডাল ডিসপোজিশন লেক্কেনেই নাম। সো ডিজায়ার ফর সুইসাইড, ডিজায়ার ফর কার্সিং। ডাক্তার জানেন, আমি রেগে গেলে খুব যা তাই বলে অভিশাপ দিই, তুই মরে যাবি, তোর ভালো হবে না, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। অ্যানাকার্ডিয়াম নাইট্রিক অ্যাসিড, ডিজায়ার ফর কার্সিং। সো ডিজায়ার, কোন পয়েন্ট থেকে কোন মেডিসিন সিলেকশন করব কেউ বুঝতে পারল না, কারণ এভালুয়েশন অফ সিমটম জেনেছি, কেন্টের ফিলোজফি জেনেছি। কেন্ট এই ফিলোজফি কোত্থেকে আনলেন? কেন্ট পড়েছিলেন তখনকার দিনের বিখ্যাত দার্শনিক সুইডেনবার্গ। সুইডেনবার্গের ফিলোজফি জেনে কেন্ট এই সিমটমের উপরে এইভাবে মানসিক লক্ষণকে দাম দিয়েছিলেন। হ্যানিম্যান কিন্তু কেন্টের মতন মানসিক লক্ষণকে এত দাম দেননি। হ্যানিম্যান বলেছেন সব লক্ষণই নিতে হবে, মেন্টাল সিমটমসকে নিতে হবে, দাম দিতে হবে, কিন্তু মোর ইম্পর্টেন্ট, মোর সুপিরিয়রিটি, মোর অথেন্টিক, মোস্ট রিলায়েবল, কেন্টের আগে নো ওয়ান ওয়াজ ক্লেম। ইট ইজ দ্য কেন্ট, জেমস টাইলার কেন্ট, দ্য হারকিউলিয়াস, who gave much more importance to the mental symptoms. And he classified the mental symptoms into 3 groups. First group is will, ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। সো ঘৃণা করার ইচ্ছা। তুমি ওই বাচ্চাকে, ওদের তোমার ওই ছোট লোকের বন্ধুদেরকে টিফিন কেন দিয়েছো? তোমার ওদের ঘৃণা করবে, ঘৃণা, অন্তরে ঘৃণা। প্লাটিনা, প্লাটিনা। সো ঘৃণা। কন্ট্রাডিকশন ডিজায়ার, ইচ্ছা হলো যা কিছু কথা হবে প্রতিবাদ করতে হবে। অরামেট, লাইকোপোডিয়াম, হিপারসালফার, নাইট্রিক অ্যাসিড। প্রতিবাদ, প্রতিবাদ চাই। আমার ভুল কথাকে স্বীকার করব না, প্রতিবাদ করতে হবে। আমার সম্বন্ধে ফেসবুকে অনেকে মন্তব্য করেছে যে আমার গঠনমূলক কথাকে নাকি আমি সহ্য করতে পারি না। না বন্ধু, ভুল কথা। ওই তো পোস্ট দিয়েছে না সকালে, গঠনমূলক আলোচনা, প্রতিবাদ করেছি। কথায় কথায় ব্লগ দিই, আমাকে আপনি অপমান করবেন, গালিগালাজ করবেন, তাতে আমি কি ঝগড়া করব? ভদ্রলোকের কাজ কি? আমি তোমাকে এড়িয়ে চলে যাব, তোমার সাথে আর বন্ধুত্ব রাখবো না। এটাই তো ভদ্রলোকের কাজ হওয়া উচিত। সেটাকে আপনারা যদি বলেন কথায় কথায় ব্লক দিই, ব্লক কেন? ব্লক দেওয়া মানেটা কি? তোমার সাথে আমার বন্ধুত্ব আর রাখতে পারছি না, আমি দুঃখিত। এটা ভালো কি খারাপ? সো ইচ্ছা, এটা আমার মনের ইচ্ছা, যার সাথে বন্ধুত্ব হওয়া উচিত নয় বা আমি মনে করছি না এই মুহূর্তে, আমি বিদায় নিচ্ছি। বন্ধু, তোমার থেকে বিদায়, বিদায় বন্ধু। সো ইচ্ছা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যান্সিং ডিজায়ার ফ্রম মিউজিক টারেন্টুলা হিসপেনিয়া। বহু কেস, বহু মেন্টাল ডিজিজ, বহু সারিয়েছি, বহু অটিজম সারিয়েছি বলবো না, অটিজম ইজ ইনকিউরেবল বলা হয়, কিন্তু ভালো রেখেছি। Desire for dancing is a key peculiar symptom, key important symptom, key verified symptom, key authentic symptom, key reliable symptom of Tarantula hispania. পরীক্ষা করে দেখবেন। বাচ্চা গান হলেই, বাজনা হলেই নিজের থেকে নাচতে আরম্ভ করলো, তাকে কেউ শেখায়নি। কে শিখিয়েছিল তাকে?
কিন্তু তার ড্যান্সিং ডিজায়ার ইজ ভেরি ভেরি প্রমিনেন্ট, ট্যারেন্টুলা হিসপেনিয়া। So cursing desire, anacardium nitric acid, dancing desire, Tarantula hispania. Death desire, aurum mate lacanainam nectrum sal, death desire. So all these desires are very very important. Desires to expose the body, expose the private parts of the body. কত কে সারিয়েছি হায় সমাজ দিয়ে, তার কোনো অর্থ নেই। বৃদ্ধ ভদ্রলোক বাড়িতে নিজের ওয়াইফ পুত্রবধূ তার মধ্যে লুঙ্গি খুলে ঘুরে বেড়াচ্ছে। দ্য ডিজায়ার, পারভার্সন অফ দ্য মাইন্ড, ডিজায়ার টু নেকেড, desire to naked on the bed, desire to expose the private parts. One of the most important remedies, hyosamas. তার সাথে দু একটা অন্য সিমটম আমাদের মেলাতে হবে। সাসপিসিয়াসনেস, ওষুধ খেতে চায় না, বিষ, তার কনভালশনস হতে পারে এদিক ওদিকে। সো নেকেড ডিজায়ার, hyosamas. So very very important desire. আমি দু চারটে আরো ডিজায়ার। উইল, ডিজায়ার মিনস উইল, ইচ্ছা। So these are the important desires. So will is very very important. আমি দু চারটে ইম্পর্টেন্ট দিলাম। যখন আলাদা করে পড়াই রেপার্টরি তখন অনেক বলি, আমি শুধু এক্সাম্পল হিসাবে দু চারটে দেখিয়ে দিলাম। ডিজায়ার টু গো আউটসাইড অফ রুম অ্যান্ড ফিলিং অফ থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার, রোমান্স অনুভব করে, ভালো লাগে। চেয়ারফুলনেস, চেয়ারফুলনেস at the thunderstorm sepia. So these are the important desire. So mental symptoms are very very important. These are the mental rubrics. তাহলে মেন্টাল রুব্রিক্স আমরা সব থেকে বেশি দাম দেবো মেন্টাল উইল, তারপরে অন্যান্য দাম দেবো আমরা। তাহলে আমরা জানলাম যে মেন্টাল সিমটমস, মেন্টাল রুব্রিক। মেন্টাল রুব্রিক আমরা দেখব কেন্টের বইয়ে 1 থেকে 95 পাতা পর্যন্ত আছে মেন্টাল রুব্রিক। কোন বই বেশি অথেন্টিক? আমাদের হোমিওপ্যাথদের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমি জোর গলায় বলবো কেন্ট রেপার্টরি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট। Authentic, this is authentic, reliable, verified symptoms taken from the hearing guiding symptoms from Mathematica Pura, তখনকার দিনের ইম্পর্টেন্ট হোমিওপ্যাথদের লেখা থেকে, কালেকশনস থেকে। এখন যে সিনথেটিক বা সিনথেসিস রেপার্টরি নিয়ে আলোচনা হয়, অনেকে ওই পড়াচ্ছে, ওই বোঝাচ্ছে, অনেকে শুধু সিনথেসিসের উপর ক্লাস করছে, বহু ভুল, বহু আনঅথেন্টিক। আপনি একটা রেপার্টরি বই বের করুন না, ওদিকে দিন যে আমি সুইসাইডাল ডিসপোজিশন অ্যাকোনাইট পেয়েছি, আপনারটা তুলে দেবে, আপনার নাম দিয়ে দেবে অমুক লোক। সুতরাং ইট ইজ নট রিলায়েবল। কেন্টস বুক ইজ মোর রিলায়েবল অ্যান্ড মোস্ট অথেন্টিক। কেন্টস রেপার্টরি, কেন্টের এই রেপার্টরি এত যে খেটেছে, আমাদের অনেক বন্ধুরা সমালোচনা করে, কেন্টের সমালোচনা করে। তারা কেন্টের কতটুকু পরিশ্রম কেন্টের মতন করেছে। কেন্ট 1897 সালে যখন রেপার্টরি বের করেছিল, দি ওয়ার্ল্ড অ্যাস্টোনিশড, অবাক হয়ে গেছিল সারা পৃথিবী। হাউ জাইগান্টিক ওয়ার্ক, হাউ হারকিউলিয়ান লেবার হি হ্যাড ডান। বনি হোসেন্স ক্লাব অফ বস্টন তাকে অভ্যর্থনা দিয়েছিল।
ডক্টর স্টুয়ার্ট ক্লোজ নিজে এসে তাকে হ্যান্ডশেক করেছিলেন। হোয়াট এ জাইগান্টিক ওয়ার্ক ইউ হ্যাভ ডান। এত সহজে এইসব কাজ হয়নি, মহৎ লোকেরা সহজে মহৎ কাজ করতে পারেনি। কেন্ট যখন বইটা রেডি করলেন, তখনকার দিনের বিখ্যাত হোমিওপ্যাথিক পাবলিশার ছিলেন বোরিক অ্যান্ড ট্যাফেল কোম্পানি অফ ফিলাডেলফিয়া। যার প্রেসিডেন্ট ছিল ডক্টর উইলিয়াম বোরিক। বোরিকের কাছে বইটা নিয়ে গেছিলেন কেন্ট। বোরিক বললেন, $9,000 লাগবে, এত টাকা দিয়ে আমি রিস্ক নিতে পারবো না। হি রিফিউজ টু পাবলিশ দ্য বুক। কেন্ট ফিরে এসেছিলেন। কেন্টের যারা সমালোচনা করেন তাই গল্পটা বলছি। কেন্টকে শেয়ালের হুক্কাও বলেছে আমাদের এক বাংলাদেশের বন্ধু। যার সম্বন্ধে ইউজিন অস্টিন বলছে, প্রমেথিউস লাইক দাই থিম ব্লেন you have brought upon the ray of light. You are the Prometheus like ইউজিন অস্টিন বিশাল কবিতা লিখেছিল। From the honeyman shining path is so fond, your blessings wander us realm beyond. Health for poor groping humankind, you are the paradise on earth we will find. Death of you? No, no, no. Thy living law, your seeds will show. তোমার বীজ বপন হবে। Your seeds will show that good diffused memor abundant. Prometheus like flame so bright. কেন্ট কি করেছিল বইটা? He decided to publish the book of his own pocket, own way. He himself tried to publish the book, but at the time he had only $3,000. $9,000 লাগবে, তার কাছে ছিল মাত্র $3,000। তিনি আমেরিকার হোমিওপ্যাথদের সাথে কন্ট্যাক্ট করলেন যে 200 জন যদি ডাক্তার জোগাড় করা যায় আর প্রত্যেকে যদি $30 করে বইটা কেনে, তাহলে $6,000 হবে। আমার কাছে $3,000 আছে, আমি রেপার্টরি বইটা পাবলিশ করতে পারি। তাই হলো, বই প্রিন্টিং প্রেসে চলছে। 100 ফিজিশিয়ানস উইথড্রু দেয়ার ডিমান্ড। তারা বললে বই আমরা নেব না, টাকা ফেরত দাও। কেন্ট ওয়াজ অ্যাট ওশেন, অ্যাট ডিপার ওশেন, মহাসমুদ্রে পড়ে গেল। But what he did he surrender among the low-minded homeopaths? Did he surrender among the selfish giants? Did he surrender among the narrow-minded physicians? No, no, no. Betray. My friends, betray was not only found in the mango garden of Palace of Bengal of 1757. 1757 সালের জুন মাসের পলাশির যুদ্ধের মতন বহু মহাপুরুষের জীবনে আছে, যারা আবিষ্কার করেছে, যারা সত্যের জন্য হেঁটেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, বিশ্বাসঘাতকতা কাউকে ছাড়েনি। It is behind every success, behind every prosperity, behind every nook and corner of the discoveries. So Kent published the book from his own pocket, collected amount from his own pocket, and friend sources, his wife Clara Louise also collected amount, and he published the book, this golden book, this magnum opus, which shows his great love for homeopathy, great sacrifice for homeopathy, great dedication for homeopathy, great amazingness for homeopathy. So much, so deep, so violent, and so penetrating. সেই কেন্টকে আমরা সমালোচনা করি,
পর্বতের নিচে বেজে দাঁড়িয়ে এপেক্সের সমালোচনা করি। Prometheus light, flame so bright, you have brought upon us a ray of light. তাহলে এই মেন্টাল রুব্রিক্স আমরা কেন্টের বইটাকে ফলো করি। আমি যে কোর্সগুলোতে পড়াচ্ছি সেখানে সুন্দরভাবে এই মেন্টাল রুব্রিক্স আমি আলোচনা করছি। তাহলে আমি বলেছিলাম আমার আলোচনা 3টে ভাগে ভাগ করব। একটা হলো মেন্টাল সিমটমস, ডিফারেন্ট টাইপ অফ মেন্টাল সিমটমস, যেগুলো আমরা এক জায়গায় কালেকশন হয়েছে আমাদের, তার নাম মেন্টাল রুব্রিক্স। মেন্টাল রুব্রিক্সের মধ্যে আমরা দাম দেব সব থেকে বেশি মেন্টাল ডিজায়ার। তারপরে অন্যান্য রুব্রিক্স আমরা দাম দেব। অনেক রুব্রিক ইন রেপার্টরি, হোয়াট টু সি, অ্যান্ড হাউ টু সি, দিস ইজ অ্যান আর্ট। না জানলে তোমার বই টেবিলে সাজানো থাকবে, তুমি কিচ্ছু খুঁজে পাবে না। ডক্টর টাইলার বলছে, মার্গারেট টাইলার, দ্য স্টুডেন্ট অফ কেন্ট, কেন্টস রেপার্টরি ইজ এ মেজ, মানে গোলক ধাঁধা। ইফ ইউ নো দ্য ক্লু, ইউ ক্যান এন্টার ইনটু ডিপেস্ট রিসেস। তুমি যদি রাস্তা জানো তাহলে অনেক ভিতরে ঢুকতে পারবে, আর যদি রাস্তা না জানো ইউ আর হোপলেসলি লস্ট। আলিবাবা চিচিং বাবার গল্পের মতন হবে। সে যে শুনেছিল চিচিং ফাঁক বলতে হবে, দরজা খুলে যাবে। চিচিং ফাঁক, ভিতরে লুটতরাজ করে বেরিয়ে এসে দরজা আর বেরোতে পারছে না, দরজাটা বন্ধ হয়ে গেছে। আলু ফাঁক, বেগুন ফাঁক, কুমড়ো ফাঁক, পটল ফাঁক, ফাঁক আর হচ্ছে না। সো কেন্টস রেপার্টরি ইজ দ্য বেস। বোম্বে ডক্টর পি শঙ্করন বলছে, দিনে আমি 100 বার কেন্টের রেপার্টরি উল্টাই, আর এভরি টাইম আই স্যালুট দিস গ্রেট ম্যান, হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ক হি হ্যাজ ডান। জেনিভার ডক্টর পিয়ার স্মিথ বলছে, দিস ইজ এ গোল্ডেন বুক। সো মেন্টাল রুব্রিক্স, আর বিভিন্ন রকম মেন্টাল রুব্রিক্স এর মধ্যে আমাদের দেখতে হবে। ফার্স্ট গ্রেট মেন্টাল সিমটমস আর মেন্টাল রুব্রিক্স আর উইল। যেখানে যত উইল পাবেন তার দাম বেশি দেবেন। আমরা এবারে পড়ব কিছু মেন্টাল ডিজিজ। মেন্টাল ডিজিজের বিভিন্ন মেন্টাল ডিজিজ আর তার ট্রিটমেন্ট কী হবে আমরা একটু আলোচনা করব। হ্যানিম্যান মেন্টাল ডিজিজের ট্রিটমেন্টকে 4টে পয়েন্টে ভাগ করে দিয়ে গেছেন। এখন অনেক মেন্টাল ডিজিজ বেড়েছে, সমস্যা অনেক, চিকিৎসা হ্যানিম্যানের একটা গ্রস আইডিয়া দিয়েছে, তার থেকে চিকিৎসা অনেক ভ্যারি হবে। সেগুলো আমাদের যুগের সাথে, বর্তমান পরিস্থিতির সাথে জানতে হবে। সেগুলি আলোচনা করব। দি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি, দি প্র্যাকটিক্যাল ইউটিলিটি, দি প্র্যাকটিক্যাল ওয়ে টু এনহ্যান্স দ্য ট্রিটমেন্ট অফ দ্য মেন্টাল ডিজিজেস। হ্যানিম্যান যা বলেছেন তা প্রত্যেকটা কথা সত্য এবং বাস্তব। হ্যানিম্যান কি বলেছেন? হ্যানিম্যান বলেছেন বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে, যেখানে তর্কাতর্কির ব্যাপার থাকবে, কনসোলেটরি আর্গুমেন্ট। তুমি আর্গুমেন্ট করো, আর্গুমেন্টের মধ্যে দিয়ে বোঝাও। প্রথম রাস্তা, তাকে সৎ উপদেশ দাও, তুমি বোঝাও তুমি এটা ভুল করছো, তুমি ঠিক করছো না বাপু, এইটা ঠিক। সে বুঝতে চাইবে না, কারণ সে পারভার্টেড, কারণ তার মধ্যে সাইকোসিস ডেভেলপ করেছে। কিন্তু তুমি চেষ্টা করো, তুমি হাল ছেড়ো না। তার জন্য উনি বলেছেন, কয়েকটা উপদেশ দিয়েছেন, সেন্সিবল অ্যাডভাইস, ভালো উপদেশ দাও। যদি আর্গুমেন্ট করে, তুমিও আর্গুমেন্ট করো। আর্গুমেন্টে কেমন হবে? কনসোলেটরি আর্গুমেন্ট, সান্ত্বনাপূর্ণ, মেজাজি না, যা তুই যা পারিস কর, তা না। বোঝাতে হবে, সময় দিতে হবে। মেন্টাল ডিজিজ সারাতে গেলে প্রথম শর্ত সময় দিতে হবে, বোঝাতে হবে, বুঝতে হবে সে কি বলতে চাইছে। বাড়ির লোকে বুঝছে না, বাড়ির লোকে অবহেলা করছে, তাচ্ছিল্য করছে, ভেঙচি কাটছে না। ও যা বলছে তার মধ্যে অন্তর্নিহিত অর্থ আছে। হ্যাঁ ডাক্তারবাবু তাড়াতাড়ি ছাড়েন,
বাবা হয়তো ছেলেকে নিয়ে এসছে, তাড়াতাড়ি ছাড়েন, আমাকে আবার 8টার সময় ফ্লাইট ধরতে হবে, আমার জর্জ বুশের সাথে মিটিং আছে। ও, তোমার জর্জ বুশের সাথে মিটিং আছে, তুমিও ভেঙচি গেলে ডাক্তার হয়ে। না, মানে বুঝতে হবে কি বলতে চাইছে, কেন বলতে চাইছে। ভেঙচি কেটে, অপমান করে, তাচ্ছিল্য করে, নেগলেক্ট করে তুমি কোনো মেন্টাল ডিজিজ কিন্তু সারাতে পারবে না। ইউ হ্যাভ এন্টার্ড ইনটু দ্য ডিপেস্ট পার্টস অফ দ্য মেন্টাল ডিজিজ, মেন্টাল পেশেন্ট। ভাবতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে সে কি বলছে, কেন বলছে। বহু মেন্টাল ডিজিজ যখন ওয়াইফের জন্য তার স্বামী নিয়ে আসছে, বাচ্চার জন্যে তার মা নিয়ে আসছে, স্বামীর জন্যে তার ওয়াইফ নিয়ে আসছে, আমরা কিন্তু একতরফা শুনে প্রেসক্রিপশান করি, প্রচণ্ড ভুল করি, ব্লান্ডার করি, ব্লান্ডার করছেন সবাই। হ্যানিম্যান তো এগুলো বলেনি। প্র্যাকটিক্যাল আমাদের নলেজ জানতে হবে, বুঝতে হবে। হ্যানিম্যান আইডিয়া দিয়ে গেছেন, আপনাকে তো তার ক্লারিফিকেশন করতে হবে, বুঝতে হবে। ডাক্তারবাবু, ছেলে আর মা দুজনে এসছে বাবাকে নিয়ে, বাবা টথর্ব টাইপের হয়ে গেছে, কেমন জবু থবু চেহারা হয়ে গেছে। ভলান্টারি কী ব্যাপার, এই খায় না দায় না, কীরকম ভলান্টারি রিটায়ারমেন্ট নেবে? আচ্ছা বলুন তো, এখনও 1 বছর আছে, এখন ভলান্টারি রিটায়ারমেন্ট নিলে হয়? সংসারে ছেলেটা পড়ছে ইঞ্জিনিয়ারিং, ওর সেমিস্টারের টাকা দিতে হবে, বইপত্র কিনতে হবে, উনি মোটেই বুঝছেন না, খালি বলছে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নেবো, ভলান্টারি। আচ্ছা এটি কি পাগলামো চলছে বলুন দেখি, একটু ওষুধপত্র দিন দেখি, ট্রিটমেন্টের জন্য। আর খায় না দায় না, এরকম বসে থাকে গো করে। কেন খান না কেন? আর কি এখন ভলান্টারি রিটায়ারমেন্ট নেবেন? কি করে? ওই চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। আর কি, আর কি সব ভাবে। তুমি রেপার্টরি চলে গেলে, স্যার রেপার্টরি বলেছিল ডুয়েলস অন পাস্ট ডিসঅ্যাগ্রিয়েবল অকারেন্সেস ইন একটা মিউর ইটসেট্রা, ভাবলে না। কেন কেন কতদিন উনি বলছেন? এই মাস 3 ধরে। ওনার কি ভীমরতি হয়েছে? তুমি ভীমরতি দেখছো, আমি ভীমরতি দেখব না। কারণ জানতে হবে, বুঝতে হবে কি এমন ঘটেছে মানুষটার। জানতে গেলে কি করতে হবে? তার সাথে একা আলাদাভাবে কথা বলতে হবে। যে ভুলগুলো করে, যেগুলো সবাই জানে না, সেগুলো শিখিয়ে দিচ্ছি। যেভাবে সারিয়েছি, বউকে আরোগ্য করেছি, টেকনিক জানতে হবে। কোনো সমস্যা হলে আমি তার ওয়াইফকে বিশ্বাস করব না, তার ছেলেকে বিশ্বাস করব না। তারা স্বার্থবাদী। ছেলেটা চাইছে বাবা আরও 1 বছর কাজ করুক, মাল করে এনে দিক, আমি ফুর্তি করি বন্ধুদের সাথে। লোকটার দুঃখ কি? তার ব্যথা বেদনা তার স্ত্রী অবশ্য না। স্ত্রী ভাবছে এখানে টিপ পরবো, এখানে রং লাগাবো, এখানে রং লাগাবো, ঘুরবো, টাকা এনে দাও। লোকটার ব্যথা কি? লোকটার কষ্ট কি? আপনার দুজন একটু বাইরে যান, আমি ওনার সাথে একটু কথা বলবো। বলুন আপনার কি সমস্যা, আমাকে বলুন তো, আমাকে বন্ধু হিসাবে বলুন। আমাকে যা বলবেন তা সম্পূর্ণ গোপন থাকবে। বলুন না কি হয়েছে, আমাকে খুলে বলুন, বিশ্বাস করুন, ভরসা করুন আমাকে। আপনার তো সে অফিসে আপনি না যান, ভলান্টারি রিটায়ারমেন্ট নিন, কিন্তু আপনাকে তো সুস্থ রাখতে হবে। আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন। কি ভাবছেন, কি চিন্তা করছেন, কি হয়েছে? অফিসে কোনো ঘটনা ঘটেছে? কিছুই বলতে চাইবে না হয়তো। কেউ 5 মিনিটে বলবে, কেউ 10 মিনিটে বলবে, কেউ 15 মিনিটে বলবে, কেউ আদৌ বলবে না, বলতে চাইবে না। তোমাকে চেষ্টা করতে হবে, বলুন। না ও কিছু না, ওই অফিসে একটুখানি ও ঝামেলা হয়েছিল, একটুখানি। কী ঝামেলা বলুন না? না তেমন কিছু না, যদি জানা গেল কিছু ভালো। আচ্ছা আপনার অফিসের ফোন নাম্বারটা দিন আমাকে। বলেছি না, মানসিক রোগী সারতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, খাটতে হয়। অফিসে ফোন করা হলো, মিস্টার সান্যাল যেখানে বসে ওনার সাথে কে ক্লোজড আছে, ওনার পাশের টেবিলে কে বসেন, বের করো। উনি বসেন। কী হয়েছিল বলুন তো ওনার? আমি ডাক্তারবাবু বলছি, ওনার হাউস ফিজিশিয়ান। ওনাকে সারানোর জন্য একটা মানুষ তো অসুস্থ হয়ে পড়েছে, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ডাক্তারবাবু, ওর না সেই ঘটনার পর থেকে কি বলবো, কি ঘটনা?
ওনাকে বস ডেকেছিল, ডেকে বৃষ্টি অপমান করেছে বেয়ারার সামনে, ফাইল টাইল ছুঁড়ে দিয়ে একবার ডান বেরিয়ে যান, আপনার কাজের কোনো যোগ্যতা নেই মশাই, কী চাকরিতে ঢুকেছেন কী জন্য আপনি? হ্যাঁ, শিডিউল কাস্টে কোটায় ঢুকেছেন, কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই। তারপর থেকে লোকটা জানেন, তারপর থেকে কীরকম যেন হয়ে গেল লোকটা, এরকম লোক ছিল না। তুমি ক্লু পেয়ে গেলে, ওনার ওয়াইফ জানতো না, ছেলে জানতো না, একটা মর্টিফিকেশন এলিমেন্ট সফটওয়্যার পেয়ে গেলে। ডাক্তারবাবু মেয়েটা খায় না দেয় না, কীরকম থাকে বলুন দেখি, চেহারাটা ওর শুকিয়ে যাচ্ছে কেন? তো এরকম ছিল না, এরকম শুকিয়ে যাচ্ছে কেন চেহারাটা? ডাক্তারবাবু ওজন কমছে, মেয়েটা সে জল ছেড়েছে কেন? বল কেন, কী হয়েছে? ও কিচ্ছু হয়নি ডাক্তারবাবু, মুখে হাসি নেই, গোঁ করে বসে আছে। ওর বাবা মা নিয়ে এসছে, আপনারা দুদিন একটু দয়া করে বাইরে যান, আমি একটু কথা বলবো ওর সাথে। না বলুন না, কী এমন কথা? আমরা সব জানি ডাক্তারবাবু, ওর কিছু গোপন কিছু কথা নেই না, তবুও আমাকে একটু জানতে হবে। তুমি যদি আলাদা করে কথা না বলো তাহলে তুমি রোগী সারাতে পারবে না। বলো, আমাকে বলো, কী প্রবলেম হয়েছে তোমার? আই এম ইউর ফ্রেন্ড, এ ফ্রেন্ড অফ ইউ। বলো আমাকে, কোনো ছেলের সাথে তোমার সম্পর্ক হয়েছিল? ওরা কি সেটাকে জোর করে বন্ধ করতে চেয়েছে? তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছে? চুপ করে আছে, কিছু বলছে না। আস্তে আস্তে তুমি জানতে পারলে, হ্যাঁ বুঝতে পারলে। বলো না, আমি তোমার হয়ে কাজ করব, ঘর সংসার তো তুমি করবে, তোমারই তো ব্যাপার। আচ্ছা আমি বোঝাবো, ওদের বোঝাবো, তুমি আমাকে বলো। একটা সময় মানুষ নরম হয়ে সব বলে দেবে, হ্যাঁ এই ব্যাপার হয়েছিল, একজনের সাথে একটা আমার অ্যাফেয়ার হয়েছিল ডাক্তারবাবু, ওরা মানতে চাইছে না যে আমাদের পরিবেশের সাথে, আমাদের স্ট্যাটাসের সাথে মিশবে না। সো ডিসঅ্যাপয়েন্টেড লাভ। সো মেন্টাল ডিজিজ may origin from different causes, from different facts, from different circumstances. এ জানতে গেলে তোমাকে সময় দিতে হবে, আলাদা করে রোগীর সাথে কথা বলতে হবে। বাচ্চার নামে নালিশ, দেখতো ছেলেটা খুব অবাধ্য, একদম কোনো কথা শোনে না, পড়াশোনা করে না, খেলে না, কি বলুন দেখি, স্কুলে যেতে চাইছে না, রিসেন্টলি ডেভেলপ করেছে স্কুলে যাবে না, এত মারছি ধরছি স্কুলে যাবে না, স্কুল ফোবিয়া, পড়াশোনা করবে না, আমাদের বংশে পড়াশোনা ছাড়া নেই, এটা কি, এটা মূর্খ আকার, একেবারে মেয়ের একদম হাওয়ার গুণ করে দেবো, একদম এত মারছি, কোনো কাজ হচ্ছে না। আপনারা একটু বাইরে যান, আমি ওর সাথে কথা বলবো। বলো, কি খাবে তুমি, কি পছন্দ করো, কি খেলা ভালোবাসো, ওকে আগে বন্ধু বানিয়ে নাও। ও আমাকে একজন একটা চকলেট দিয়ে গেছিলো, আমি না পছন্দ করি না, অন্য একটা বাচ্চার জন্য রেখেছিলাম, কিন্তু দেখছি তুমি তো খুব ভালো ছিল, তুমি চকলেটটা খাও। বলো কী হচ্ছে বলো তো? না ওই আন্টিটা খালি ভয় দেখায় যে ডায়েরিতে লিখে দেবো, তুই মোটে পড়াশোনা করে তোর বাবাকে দিবি, রোজ ডায়েরি চেয়ে নেয় আর ভয় দেখায়, আমি যাব না। ফিয়ার, অবচেতন মনে ভয়, বাবা জানছে না, মা জানছে না, ওই স্কুল শিক্ষিকা রোজ ভয় দেখাচ্ছে, তারা সাইকোলজি বোঝে না, বাচ্চাকে রোজ ভয় দেখাচ্ছে, বাচ্চা আর স্কুলে যেতে চাইছে না, মানলে ধরলে কি হবে, সবসময় ভয়। একজন নালিশ করেছিল, ম্যাডাম আমার ভালো পেনটা চুরি করেছে কি, আমি পাচ্ছি না। তুই কাউকে সন্দেহ করছিস? হ্যাঁ আমি ওই একে সন্দেহ করছি, ছেলেটাকে, একটা বন্ধুর নাম বললো, ভরতকে সন্দেহ করছি। এই তুই নিয়েছিস? না দিদিমণি বিশ্বাস করুন ম্যাডাম, আমি নিইনি, কালকেই তোকে কলম আনতে হবে। তুই সেও দেখেছিস ও নিয়েছে? হ্যাঁ আমি দেখেছি, আমি জানি ও নিয়েছে, ও আগে একবার চুরি করেছিল। কাল যদি তোকে কলম না এনে দিস তোর পিঠের চামড়া খুলে দেবো, আর বের করে দেবো, বাইরে বের করে দেবো, কান ধরে। ও আর স্কুলে যাচ্ছে না, ভয়, ফ্রাইট। তাহলে আমাকে জানতে হবে, নাহলে তুমি মেন্টাল ডিজিজ কোনোদিন সারাতে পারবে না। অনেক রকম এইসব মেন্টাল ডিজিজ বিভিন্ন টেকনিক ছাড়া তুমি সারাতে কোনোদিন পারবে না।
আমি দু একটা মেন্টাল ডিজিজ, অসংখ্য মেন্টাল ডিজিজের মধ্যে থেকে আমি দু একটা আলোচনা করে দেখাচ্ছি কীরকম মেন্টাল ডিজিজগুলো হতে পারে। বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে সব মিশিয়ে আমি বলছি, বাচ্চাদের মধ্যে একটা মেন্টাল ডিজিজ পাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আক্রমণাত্মক হিংসাত্মক মনোভাব। রাউডি বাচ্চা, মারছে, ধরছে, ঘুষি মারছে, মেরে দাঁত ভেঙে দিচ্ছে, ওর চোখের মধ্যে ঘুষি মেরে রক্ত জমিয়ে দিয়েছে। কেন হয়? তুমি ওষুধ খুঁজবে, রেপার্টরি রুব্রিক দেখবে, ঠিক আছে, কারণ জানতে হবে। প্রত্যেকটা মানসিক রোগের কারণ না জানলে, হ্যানিম্যানের কথা, এক্সাইটিং কজ বা মেনটেনিং কজ যদি তুমি না জানো, তাহলে তুমি সারাতে পারবে না। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বেশিরভাগ হয় কেন? মানসিক চাপ, উদ্বেগ। তাই সেই মানসিক চাপ সে সহ্য করতে পারে না, তার আউটওয়ার্ড রিফ্লেকশন। সো কি করতে হবে তাকে? শুধু রেপার্টরির রুটনেস রুব্রিক দেখলে হবে না। তুমি দেখলে রুটনেস, হায়োসামাস, লাইকোপোডিয়াম, নাক্সবম, অরামেটালিকাম, ভিরেট্রামেলবাম, স্ট্রামোনিয়াম, লাইসিন। রুটনেস পেজ নাম্বার 75 আছে। তোমাকে সহানুভূতিশীল হতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যদি কোনো বাচ্চা থাকে, তুমি যত তার সাথে টক করে যাবে, ও টক্কর কিন্তু কমবে না। Your behavior should be polite, gentle, as much as polite. So, তা নাহলে এরা ক্ষতি করে। Aggressive behavior should be controlled by good behavior, সান্ত্বনা, পুরস্কার দেওয়ার কথা বলতে হবে। তুমি যদি এই কাজটি না করো, তোমাকে আমি একটা পুরস্কার দেব। বাবা মাকে শেখাতে হবে, আমি ওষুধ দিচ্ছি, কিন্তু তার সাথে তোমাকে কিন্তু আপনাদের এই জিনিসটা করতে হবে। খালি বকা ঝকা মারা ধরা করলে কমাতে পারবেন না। কিছু লোকের অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার হয়, উদ্বেগজনিত সমস্যা আজকের দিনে খুব বেড়ে গেছে। টেনশন প্রিভেলিং দ্য লাইফ, জীবনটা উদ্বেগে ভরপুর হয়ে আছে। ডাক্তারি পাঠ্যপুস্তকে আমরা একে বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার। যখন বেশি পরিমাণে হয় তাকে বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর যখন খুব বেশি হয় তাকে বলে প্যানিক ডিসঅর্ডার। তাহলে টেনশন, ভয়, আতঙ্ক, অ্যাংজাইটি ডিসঅর্ডার বেশি পরিমাণে হলে, গ্রেড বেশি হলে জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর খুব বেশি হলে, সাংঘাতিক রোগের পর্যায়ে গেলে প্যানিক ডিসঅর্ডার। স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের মধ্যে উদ্বেগ বা উৎকণ্ঠা নেই কার? প্রত্যেক মানুষের মধ্যে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যেই উদ্বেগ, অ্যাংজাইটি, টেনশন কিছু না কিছু থাকে। কিন্তু যদি দীর্ঘদিন ধরে কোনো মানুষের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা অতি তীব্রভাবে প্রকাশ পায় এবং তার সাথে আতঙ্ক যোগ হয়, অস্বাভাবিক শারীরিক মানসিক লক্ষণ তৈরি হয় এবং যা তাকে দিনের পর দিন মানসিকভাবে যন্ত্রণা বা পীড়া দিতে থাকে, তার দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটাতে থাকে, বন্ধু বান্ধব, পরিজন বা অন্যান্যদের সাথে মেলামেশার সমস্যা তৈরি করে, তাহলেই সেই মানুষকে আমরা বলবো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি। সে উদ্বেগ সংক্রান্ত রোগে ভুগছে। কোনো ব্যাপারে অতিরিক্ত ভয়, অতিরিক্ত আতঙ্ক, বাচ্চাকে অতিরিক্ত ভয় দেখিয়েছে স্কুলে বা বাবা মা,
অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলেছে রেজাল্টের ব্যাপার নিয়ে। তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে ডাক্তারিতে চান্স পেতেই হবে। তার আর একটা সময় মনোযোগ দিতে পারে না। সব সময় মনে হয় সে পারবে তো, তার কোনো বিপদ হবে না তো, তার কোনো ক্ষতি হবে না তো। আস্তে 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 the life is rendered miserable by fear, the life is rendered miserable by anxiety, the life is rendered miserable by tension. ট্রেনের কম্পার্টমেন্টে তার উঠতে তখন ভয় লাগে যে দম বন্ধ হয়ে মরে যাব। সব ব্যাপারে প্লেনে উঠতে সে ভয় পায়, সে ভিড়ের মধ্যে যেতে ভয় পাবে। একে বলবো আমরা অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। নিজেকে ভীষণ একটা সময় অসহায় ভাবতে আরম্ভ করে। কেউ ডাকলে সাড়া দেয় না, সামান্য শব্দে ভীষণভাবে চমকে ওঠে, সব কিছুতে অতি সতর্কতা প্রকাশ পায়, সব কিছুতে অতিরিক্ত অস্থিরতা, অতিরিক্ত বিরক্তি, মনোযোগ দিতে পারে না, মনোসংযোগ করতে পারে না, মনের মধ্যে খালি দুশ্চিন্তা ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। বেশিরভাগ সময় এইসব উদ্বেগজনিত মানসিক সমস্যার সাথে দেখা দেয় শারীরিক লক্ষণ, যেখানেই অ্যালোপ্যাথিক চিকিৎসকরা ভুল করে, যেখানে আমাদের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার followed by many 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 physical ailments, physical complaints. বুক ধড়ফড় করছে, তার ওষুধ দিয়ে দেবে। দম বন্ধ হয়ে যাচ্ছে, এই ওষুধ খান। ডাক্তারবাবু হাত পাত কাঁপতে থাকছে, থাইরয়েড পরীক্ষা করে এসো। ডাক্তারবাবুর পিছনে পেশি থেকে ঝাঁকতে দে, প্যারাসিটামল 650 দুটো করে খাও। ডাক্তারবাবু গা গুলাচ্ছে সবসময়, সবসময় বমির ভাব আছে, অ্যান্টাসিড 500 খাও। আরে বুদ্ধুর দল, দিজ আর ডিউ টু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। শুধু ফিজিক্যাল এলিমেন্টসের জন্যে ওষুধ দিয়ে মানুষটার ক্ষতি করো না। নানান রকম তার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যারা নতুন ছেলে বোঝে না, প্র্যাকটিস করে নাই ঠিক মতন, যারা প্র্যাকটিস অফ মেডিসিন এসব পড়েনি, মেন্টাল ডিজিজ সাইকিয়াট্রিক বই পড়েনি, তারা বুঝতে পারবে না অল দিজ আর অরিজিনেটেড ফ্রম মাইন্ড। জেনারেলাইজড অ্যাংজাইটি, দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখের ভিতরটা শুকিয়ে যাচ্ছে, কান গরম হয়ে যাচ্ছে, হাতের তালু পায়ের তালু ঘেমে ভর্তি হয়ে যাচ্ছে, সারা শরীরের পেশিতে মাংসপেশিতে ঝাঁকুনি দিচ্ছে, কথা বলতে গেলে আটকে যাচ্ছে। ডাক্তারবাবু বুকটা যেন শুকিয়ে যাচ্ছে, তোতলামি প্রকাশ পাচ্ছে, তত্তর করতে আরম্ভ করেছে। মাথায় পিঠে এখানে ওখানে ব্যথা, বারবার পায়খানা প্রস্রাবের বেগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সব লক্ষণ সব যে একজনের মধ্যে থাকবে তা না। এই ধরনের সিমটম প্রায় দেখা দেবে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। কেন হয়? কেন এমন হয়? কিছু ঘটনা বা দুর্ঘটনা সব মানুষের মধ্যে কম বেশি রেখাপাত করে, কিন্তু দুর্বল চিত্তের মানুষ যারা, তাদের পক্ষে এই সব ঘটনাগুলো অত্যন্ত বেশি করে দাগ কাটে, সুদূর প্রসারী প্রভাব ফেলে। ফলে তাদের অবচেতন মনে ওই সব স্মৃতি ভয়ঙ্করভাবে প্রকাশ পায়, ভয়ঙ্করভাবে বারবার ফিরে আসে, আর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের তৈরি করে। তার ফলে তার এই সব শারীরিক প্রবলেম তৈরি করে, এই ক্রমাগত শারীরিক সমস্যা তৈরি করে। তাকে বলা হয় সোমাটাইজেশন ডিসঅর্ডার। সো দিস সোমাটাইজেশন ডিসঅর্ডারস আর ডিউ টু মেন্টাল কজ, ডিউ টু সাইকিক কজ। তাই আমরা যারা অভিজ্ঞ হয়ে গেছি, আমরা রোগী শুনলেই বুঝতে পারি কোনটা মানসিক কারণে হয়েছে। বহু ক্ষেত্রে শুনেই বলে দিই যে তোমার রোগটা তো বাবু আসল রোগ নয়। যার বদ্ধমূল ধারণা হয়ে গেছে, তার গার্জিয়ানকে বলে দিই আপনি রোগ নিয়ে ভাববেন না, ডাক্তারবাবু দিদি মরে যাবে না তো আমার বউ, আমি কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন, নিশ্চিন্তে থাকুন। অ্যালোপ্যাথি ডাক্তাররা
বান্ডিল পরীক্ষা করিয়েছে, থাইরয়েড এস্টিমেশন, লিভার ফাংশন, লিপিড প্রোফাইল, হরমোনাল অ্যাসে, ইউএসজি, এমআরআই অফ ব্রেন, পাবে ঘোড়ার ডিম। ডিউ টু অ্যাংজাইটি, ডিউ টু টেনশন, ডিউ টু ফিয়ার, ডিউ টু মর্টিফিকেশন, ডিউ টু disappointed love, due to fright. So, somatization disorders are due to mental cause. আপাত দৃষ্টিতে মনে হয় রোগী অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছে এবং বহু চিকিৎসক সেই শারীরিক সমস্যার দিকে দৌড়াচ্ছে, আসল কজেশনে কেউ ঢুকতে পারছে না। সেই বুকে ব্যথা, বুক ধড়ফড় করছে, প্যালপিটেশন দেখছে রেপার্টরিতে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস অফ দ্য মাউথ দেখছে, বুকের মধ্যে যেন কিছু আটকে যাচ্ছে, খাবার আটকে যাচ্ছে, সেটা খুঁজে বেড়াচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটিস দেখছে, হঠাৎ কানে শুনতে পাচ্ছে না, হঠাৎ চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু শারীরিক সব তুমি কনফার্ম হবে কি করে যে না যদি সত্যি সত্যি মরে যায়? এমন তো হতে পারে সত্যি সত্যি হার্টের অ্যাটাক হতে পারে, হার্টের রোগ আছে। আমরা যারা অভিজ্ঞ অনেক সময় ধরে বলে দিতে পারি, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা, শারীরিক সব পরীক্ষা নিরীক্ষায় উপযুক্ত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ রোগী নিজেও বিব্রত হচ্ছে, বাড়ির লোকদেরও বিব্রত করছে, আর আমাদের মহাপণ্ডিত এক ধরনের চিকিৎসকদেরকেও বিব্রত করছে, তারাও বিব্রত হচ্ছে। তারা গ্যাসের বড়ি, হার্টের বড়ি, লিভারের বড়ি, মাংসপেশি নর্তনের বড়ি খাইয়ে যাচ্ছে, কিন্তু রোগ আর ধরতে পারছে না। ইট ইজ দ্য মেন্টাল এফেক্টস অফ সোমাটাইজেশন ডিজর্ডার। কেন হয়? অন্যের প্রতি ঘৃণা, রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ না করে বহুদিন অবদমন করে রাখার অপূর্ণ প্রত্যাশা পরিবর্তিত হয়, শারীরিক এই সব উপসর্গের সৃষ্টি করে। ফিট হয়ে যায়, আরও মারাত্মক হতে পারে, ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, নানান রকম প্রবলেম হতে পারে। সো সোমাটাইজেশন ডিজর্ডার ডিউ টু অ্যাংজাইটি, মনে রাখতে হবে আমাদের। এর থেকে তৈরি হয় বিভিন্ন রকম ভয়, অ্যাগ্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, ভিড় ভাট্টা এড়িয়ে চলে। অফিস, দুবেলা অফিস যেত লোকটা, একদিন অফিস বন্ধ করতে না, ডাক্তারবাবু আর অফিস যাচ্ছে না। ইঞ্জিনিয়ার, আজ থেকে 10-12 বছর আগের গল্প, ডাক্তারবাবু মিস্টার চক্রবর্তী বলে এক ভদ্রলোক, নাম বলবো না, অফিস যাচ্ছে না। একে বলা হয় অ্যাগোরাফোবিয়া, ফিয়ার অফ ক্রাউডস। স্পেসিফিক ফোবিয়া থাকতে পারে কোনো একটা কারণে, কোনো একটা বই দেখেছিল ভূতের, তারপর থেকে ফিয়ার অফ গোস্ট, সাপের ভয়। সো সেকেন্ড গ্রেড, দিজ আর দ্য সেকেন্ড গ্রেড মেন্টাল সিমটমস ফর ট্রিটমেন্ট। ফার্স্ট গ্রেড উইল, ইচ্ছা। সেকেন্ড গ্রেড এই সমস্ত অ্যাংজাইটি ওরিয়েন্টেড। সোশ্যাল ফোবিয়া, সামাজিক ভয়, বাইরে বেরোবে না, লোকজনের সাথে মিশবে না, ঘরের মধ্যে বসে থাকবে, ব্যারাইটা কার্ড, কোনিয়াম, ক্যাপসিকাম এটসেট্রা। এক্সামিনেশন ফোবিয়া, মেডোরিনাম, ইথুজাসাইনেপিয়াম, জেলসিমিয়াম, আর্জেন্টাম নাইটিকাম। সো দেয়ার মে বি স্পেসিফিক ফোবিয়া। কুকুরে কামড় দিয়েছিল একজনকে দেখেছে, তারপর থেকে ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়, বজ্রপাতের ভয়। একে বলা হয় অ্যাংজাইটি রিলেটেড ফোবিয়া। তাহলে আমরা কি পেলাম মেন্টাল ডিজিজের মধ্যে? অ্যাংজাইটি, টেনশন, ফোবিয়া সব যখন একসাথে ঘুরে নানান রকম সমস্যা তৈরি করে। শারীরিক প্রথমে, অ্যান্ড শারীরিক টু মানসিক ফার্স্ট, মানসিক টু শারীরিক। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার যখন খুব বাড়াবাড়ি, পাগলের মতন হয়ে গেছে, কারোর কথা শুনছে না, এই অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমি আর দ্যাট ইজ প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক, প্যানিক অ্যাটাক। ডাক্তারবাবু বন্ধে, দম বন্ধ যাচ্ছে, দম বন্ধ যাচ্ছে, এই আমাকে ধরো ধরো, দম বন্ধ করো, দম বন্ধ করো, দম।
ডাক্তারখানে দৌড়াচ্ছে, প্যানিক অ্যাটাক, কিচ্ছু হয়, প্যানিক অ্যাটাক। এই আমি মরে গেলাম, আমি মরে গেছি আমাকে, আমি মরে গেছি, কিচ্ছু, প্যানিক অ্যাটাক। সো অ্যানাদার ইম্পর্টেন্ট ভ্যারাইটি ইজ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। বাচ্চার মনোসংযোগের অক্ষমতা, মনোসংযোগ করতে পারে না। অনেক সময় বলা হয় যে মস্তিষ্কের জৈব রাসায়নিক এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স অনিয়ন্ত্রিত হলে এরকম হয়। বাচ্চা মোটেই মন দিতে পারে না, পড়াশোনায় মন দিতে পারে না, গান করছে মন দিতে পারে না, খেলা করছে মন দিতে পারে না। সো deficient some hormonal imbalance, deficiency of some neurohormones, attention deficit, bucorana, Beretta-Carr, Medorinum, Sipilinum. These are the important drugs. আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। এর উল্টোটা, ওখানে মন দিতে পারছিল না, ব্রেনটা ডিপ্রেসড হয়ে আছে, কাজ করতে পারছে না। যদি উল্টো হয়, হাইপার অ্যাক্টিভ, হাইপার সিক্রেশন, অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, দুরন্ত হঠকারী ব্যবহার, ধুম করে টেনে বই ছেড়ে ফেলল, ধুম করে গ্লাসটা ভেঙে ফেলল, ধুম করে বাড়ির থেকে বেরিয়ে গেল, দরজাটা এক লাথি মারল। সো দিস ইজ কল্ড AHD, অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। বহু কেস পাই আমরা। সিফিলিটিক ম্যানিফেস্টেশনস, অ্যান্টিসোরিক অ্যান্ড অ্যান্টিসিফিলিটিক মেডিসিন বেশি লাগবে। কিন্তু ম্যানেজমেন্ট কী করতে হবে? কনসেন্ট্রেশন আনার চেষ্টা করতে হয়, ছবি স্কেচ করে দিতে হয়। বলতে হবে যে আপনি কোনো আর্টিস্টকে দিয়ে কুকুর, বিড়াল, বাড়ি, সিনারি এসব স্কেচ করিয়ে নেবেন। বাচ্চাকে রং পেন্সিলের বাক্স কিনে দেবেন, বলবেন তুমি রং করে দেবে, প্রত্যেক দিন রঙের চার্ট নেবে, বাবা মাকে বলতে হবে। ওকে অ্যাটেনশন আনার চেষ্টা করতে হবে, পুরস্কার দিতে হবে, উৎসাহ দিতে হবে। তুমি যদি এই কাজটা ঠিক মতন করে দিতে পারো, এই ছবিটা রং করে দেবে 3 পৃষ্ঠা, তুমি কী চাও? তাহলে আমাকে একটা বড় ক্যাডবেরি নিতে হবে, তুমি বড় ক্যাডবেরি পাবে, এটা করে দাও। সে উৎসাহ দিতে হবে, পুরস্কার দিতে হবে, একটার পর একটা এইভাবে উৎসাহ দিয়ে আস্তে আস্তে তাকে অ্যাটেনশান ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সো অ্যাটেনশান হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বেলোডোনা, অ্যাকিউট ডিজিজ, হাইসামাস, স্ট্রামোনিয়াম, ট্যারেন্টুলা হিসপেনিয়া, সিপিলাইনাম, লাইসিন, কার্সিনোসিন, মেডোরিনাম, ইটসেট্রা ইম্পর্টেন্ট ড্রাগ। ডিমান্ডিং ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বললাম, মনোসংযোগ করতে পারছে না। অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো। এবারে ডিম্যান্ডিং ডিসঅর্ডার, স্টাবার্ন ডিম্যান্ডিং ডিসঅর্ডার, চাই, দিতে হবে, ক্রমবর্ধমান চাহিদার সাথে যে অন্যায় আবদার দিনের পর দিন করে চলেছে। একই জিনিস জমানোর প্রবৃত্তি। বল কিনে দাও, ডাক্তারবাবু 100 বল কেনা হয়ে গেছে, এই যে আপনার চেম্বার থেকে ফিরবো আবার বল চাইবে, না দিলে মারবে, ঘুষি মারবে সমানে। কি হবে? বিং এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, হোয়াট উইল বি ইয়োর ট্রিটমেন্ট, হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস, হোয়াট উড বি ইয়োর সাজেশন? দিস ইজ কল্ড ডিম্যান্ডিং ডিসঅর্ডার। প্রচুর কেস পাওয়া যায়, জমানোর অভ্যাস। নতুন, আজকে সকালে গাড়ি কিনে দাও, গাড়ি, আজকেই সকালে গাড়ি কিনে দেওয়া হলো, বিকেলে আবার গাড়ি, চলো গাড়ি কিনতে হবে, মারবে, ধরবে। অ্যান্টিমক্রুড, সিনা, লাইসিন, ট্যারেন্টুলা, এরকম ওষুধ, এনি আদার্স মেডিসিন স্লো। তোমার ম্যানেজমেন্ট কী হবে? বাবা মাকে বোঝাতে হবে অন্যায় আবদার জোর করে মেনে নেওয়া দিনের পর দিন মেনে নেবেন না। মেনে নিতে আরম্ভ করলেই কিন্তু পেয়ে বসবে, কাঁদবে, গড়াগড়ি যাবে, দেবে না, হবে না। অনেকে কি করে, ভুল করে, খুব কাঁদছে, না কাঁদছে, ঠিক আছে আজকের দিনটাতে কিনে দাও না গো তুমি, আজকে বড্ড কাঁদছে ছেলেটা, দেখো কীভাবে গড়াগড়ি খাচ্ছে, ব্যাস
স্বামী স্ত্রীর মধ্যে একজন উইক হয়ে যায়, কখনো মা উইক হয়, কখনো বাবা উইক হয়, এইভাবে বাচ্চারা অসুস্থ হবে। তাহলে ডিমান্ডিং ডিজর্ডারের তোমার ডাক্তার হিসাবে উপদেশ দিতে হবে, আপনারা সারেন্ডার কিন্তু বেশি করবেন না, মাঝে মাঝে একটু। ও যেমন স্টাবার্ন, আপনাকেও স্টাবার্ন হতে হবে। ও যেমন হেড স্ট্রং, আপনাকেও একটু হেড স্ট্রং হতে হবে। ও বুঝবে, একটা সময় কাঁদবে, কেঁদে ওখানে রোল করবে, ঘুমিয়ে পড়বে, বুঝবেন না। পরের দিন বুঝবে কেঁদে লাভ কিছু হয় না, কেঁদে লাভ কিছু হচ্ছে না, আর বৃথা কাঁদবো না। কিছুক্ষণ কেঁদে টেঁদে বুঝবে যে আর হবে না। কিন্তু পেলেই, চাইলেই দিতে হবে, চাইলেই পেয়ে যাচ্ছে, তাহলে তুমি ডিমান্ডিং ডিজর্ড বিহেভিয়ার কোনোদিন সারাতে পারবে না। তাই শুধু ওষুধ দিলে হবে না। এত অ্যাডভাইস হ্যানিম্যানের 210 থেকে 230 লেখা নেই, যা প্র্যাকটিক্যাল দিনের পর দিন বেড়ে গেছে বিভিন্ন কারণে, আর্থসামাজিক কারণে, বিভিন্ন কারণে সব রোগ বেড়ে যাচ্ছে, নানান রকম কারণে বেড়ে যাচ্ছে। বাবা মায়ের অশান্তি, বাবা মায়ের ডিভোর্স, সংসার অশান্তি, আর্থিক অনটন, বংশের কারুর রাফ বিহেভিয়ার, পাশের বাড়ির লোকের রাফ বিহেভিয়ার, এইসব কারণে সিনেমাতে দেখছে, মিডিয়াতে দেখছে। এইসব তখনকার দিনে এত ছিল না। এখন মেন্টাল ডিসঅর্ডার ইজ মাস মোর প্রগ্রেসড, তোমাকে চিন্তা করতে হবে। সো ডিমান্ডিং ডিসঅর্ডার, গার্জেনকে বলতে হবে তুমি ভেঙে পড়ো না, সারেন্ডার করো না। তাই বলে আবার মেরে তক্তা বানিয়ে দিও না। তোমাকে বুঝতে পারো, কাঁদতে দাও। অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে কি বললাম? ওষুধ দিতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ঠান্ডা মাথায়। অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে কি বললাম? চেঞ্জ করার চেষ্টা করতে হবে, তাকে এনগেজ করতে হবে কোনো কাজের মধ্যে, পুরস্কার দেওয়ার চেষ্টা করতে হবে, বকশিস দেওয়ার চেষ্টা করতে হবে, করে তাকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতে হবে। অ্যানাদার ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এ ভেরি ডেঞ্জারাস ডিসঅর্ডার। বাংলায় বলা হয় বিষণ্ণতা রোগ, নাথিং বাট ডিপ্রেশন। কোনো কাজে সিমটম কি? ভেরি ভেরি ভেরি। পুকুরের যেটা পুকুরে নামছ, স্টেপ বাই স্টেপ সিঁড়ি, লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে আছো, পা স্লিপ করলে অতল জলে ডুবে যাবে। সো ডিপ্রেশন, সেই লাস্ট সিঁড়িটা পরে, সেই লাস্ট সিঁড়ির পরে হচ্ছে সুইসাইড। ইট ইজ দ্য প্রায়োর স্টেজ অফ সুইসাইড। কারোর মধ্যে যখন প্রফাউন্ড ডিপ্রেশন দেখবে, খুব সাবধান, মৃত্যুর আগের স্টেজ। এই মানুষটা বাঁচার রসদ হারিয়ে ফেলছে, এই মানুষটার বাঁচতে চায় না। সিমটম কি? বুঝবে কি করে? কোনো কাজেই মনোসংযোগ করতে চায় না, কাজে ভুল হয়। যে জিনিস সে সব থেকে ভালোবাসত, তার প্রতি আর ভালোবাসা নেই। সে প্রচুর কবিতা লিখত, একটা সময় কবিতার খাতা বলে, তোর কবিতাগুলো খুব সুন্দর হয়েছে, একটা পড়বি? আর কি হবে, কবিতা ছিঁড়ে ফেলে দিল। এতদিন যত্ন করে রেখেছিল, ওই কবিতা ছিঁড়ে ফেলে দিল। তুমি ভাবলে, বাড়ির লোক ভাবলে পাগলামো না। ইট ইজ দ্য প্রায়োর, ইট ইজ দ্য অ্যাডভান্স স্টেজ অফ ডিপ্রেশন। কোনো ডিপ্রেশনে রোগী পেলে, অনেক কারণ ডিপ্রেশন হয়। সিমটম কি বললাম? মনোসংযোগ করতে পারে না, কাজে ভুল হয়, তার প্রিয় জিনিস পছন্দ হয় না। ওয়াইফকেও আবার উপদেশ, তুমি এই শাড়িটা পরে যাবে, ওই অনুষ্ঠানে যাবো, এই শাড়িটা আমি চয়েস করে দিত। সেই ওয়াইফ যখন জিজ্ঞেস করছে কোন শাড়িটা পরবো, পরো না, যে কোনো একটা, পরলে হলো। তার আর সে ইন্টারেস্ট নেই। পার্থিব জগৎ থেকে সে সম্পূর্ণ সরিয়ে নিতে চাইছে। তার আশা, ভরসা, আনন্দ, ফুর্তি, সহজাত ইনস্ট্যান্টগুলি, সেই ইনস্টিংক্টগুলি সব হারিয়ে ফেলতে বসেছে। কেন হয়? অনেক কারণে হয়, অনেক কারণে ডিপ্রেশন আছে। রোগে ভুগে হতে পারে, তার একটা স্মৃতি, মুখ চোখ হয়ে যাচ্ছে, অবিবাহিত মেয়ে, তার স্মৃতি হয়েছে, জানি আমার আর বিয়ে হবে না। একটি ছেলে দিনের পর দিন চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না। দেখছে নেতাকে ধরে, তার পিছনের বেঞ্চে বসা বন্ধুটা চাকরি পেয়ে গেল। কেউ তার বন্ধুটা, এক বন্ধু প্রমোটারি করে হাতে সোনার বালা পরে ঘুরছে।
সে একটা কিছুই করতে পারছে না, কর্মহীন হওয়ার জন্য হতে পারে, সোরিয়াসিস রোগ, রোগে ভুগে হতে পারে। নেট সার্চ করে করে দেখছে দিস ইজ ইনকিউরেবল ডিজিজ, এখানে উঠছে ওখানে উঠছে, রোগে ভুগে হতে পারে, আর্থিক অনটন হতে পারে, সংসারে ছোটবেলা থেকে দেখছে নুন আনতে পান্তা পুরুচ্ছে, বাবা মায়ের মধ্যে এই খাবার টাকা নেই, পয়সা নেই, এই সব সমস্যা চলছে। সেক্সুয়াল উইকনেস থেকে হতে পারে, লোকটা দিনের পর দিন তার ওয়াইফকে কোনো স্বাচ্ছন্দ্য দিতে পারছে না। ইজ এ ইম্পর্টেন্ট কুইক ডিসচার্জ, তার মনের মধ্যে একটা হীনমন্যতা বোধ তৈরি হচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছে, কিছু কাজ হচ্ছে না। ওয়াইফ হয়তো কারোর ওয়াইফ খারাপ ব্যবহার করতে পারে, কেউ ভালো মেয়ে কিছু নাও বলতে পারে, কিন্তু নিজের হীনমন্যতায় সে ভুগছে, তার থেকে হতে পারে। উল্টে মেয়েদের হতে পারে, his partner has no sexual activities, ফ্রিজিড যাকে বলা হয়, সেক্সুয়াল ফ্রিজিড, আমার হাজব্যান্ডকে আমি কিছু দিতে পারছি না, ভালো লাগে না, মন থেকে চাই না। সো সেক্সুয়াল উইকনেস থেকে হতে পারে, দীর্ঘস্থায়ী রোগ ইনকিউরেবল ডিজিজ থেকে হতে পারে, ফাইন্যান্সিয়াল উইকনেস থেকে হতে পারে। মনে করে বদ্ধমূল ধারণা পাপ করেছি, পাপ থেকে হতে পারে। আগে একটা ছেলের সাথে মেলামেশা করেছিল, একবারই করেছিল মেলামেশা, বিয়ে হয়েছে, সব সময় মনের মধ্যে পাপবোধ, আমার স্বামীকে আমি ঠকালাম। বরাট এইরকম খোলা মনের মেয়ে না, সে চায়নি, হয় তাকে জোর করে কেউ মেলামেশা করেছে, কিংবা কোনো অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু তার মনের মধ্যে সে ছোটোবেলা থেকে ধর্মীয় অনুশাসনে মানুষ হয়েছে, সে জানে যারা পাপ খারাপ করে আমি কি করলাম, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আই হ্যাভ নো মরাল ডিউটি, মরাল রাইট টু সারভাইভ। সো এই পাপ বোধ থেকে হতে পারে, মনে করে আমি পাপ করেছি, অধর্ম করেছি। বিবাহ হচ্ছে না একটি মেয়ের, দেখতে কালো খারাপ, 20টা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার মনের মধ্যে একটা ডিপ্রেশন চলে এসছে, আমি কেন এত খারাপ হলাম, আমার বাঁচার কি দরকার। আর কোনো ছেলে পাত্রপক্ষের সামনে বসতে চাইছে না, তার থেকে হতে পারে। মেয়ে খুব জেদি ছিল, প্রতিবাদ করার মনোভাব ছিল, প্রতিবাদী মেয়ে, সাপ্রেশন অফ মেন্টাল ফিলিংস, সাপ্রেশন অফ মেন্টাল ইমোশনস, সাপ্রেশন অফ মেন্টাল গ্রিভেন্স থেকে হতে পারে। ছোটবেলা থেকে দেখেছে তাদের মেয়ে অন্যায়ের প্রতিবাদ করে, কাউকে ছেড়ে কথা বলে না, বাবা মা বুঝিয়েছে, বাবা মা গর্ব করত, আমার মেয়ে জানেন কোনো কাউকে ছেড়ে কথা বলে না। সেই মেয়েকে বাবা মা ধরে ধরে হাত ধরে ধরে বোঝালো বিয়ের দিন চলে যাওয়ার সময়, মা শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু কিচ্ছু বলিস না, যা বলবে চুপচাপ শুনবি, তুই আমার হাত ধরে আমার প্রমাণ কর, ঠাকুরের পা ধরে প্রণাম কর, প্রতিজ্ঞা কর। প্রতিজ্ঞা করে নিয়েছে মেয়েকে, কারণ জানে ওরা মেয়েটা এই প্রকৃতির, এই চরিত্রের, এই জেদি স্পষ্টবাদী, কি একটা কেলেঙ্কারি, কোথায় ঝগড়াঝাটি গণ্ডগোল করে কি করবে। সেই মেয়ে যখন শ্বশুরবাড়িতে ঢুকলো, শুনতে লাগলো, আলাপ আলোচনা শুনতে লাগলো, কি খাবার দিল, ছি ছি ছি, এ ঠকালো, এ কি গো, এ তো সোনা দিয়েছে নাকি, এ তো তামার গায়ে রং করে দিয়েছে, আর কত ভরি সোনা দেওয়ার কথা ছিল, কি দিয়েছে, কি ছোট লোকের বাড়িতে বিয়ে দিয়েছ। পাড়ার লোকে বলছে, বাড়ির লোক আলোচনা করছে, সেই মেয়ে প্রতিবাদ করতে পারছে না। মা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে কিচ্ছু বলবে না, সাপ্রেসড অ্যাঙ্গার, দিনের পর দিন এরকম শুনছে মায়ের নামে বাবার নামে কথা, সহ্য করতে পারছে না, অথচ কিছু বলতেও পারছে না, ডিপ্রেশন এসে গেছে। আর স্বামীকে ভালো লাগে না, শ্বশুরবাড়ির কাউকে ভালো লাগে না, বাবা মাকেও বলতে পারছে না। বাবা মাকে একবার বলবো বলে গেছিল, আবার ওরা ঘাট ধরে পাঠিয়ে দিতে, না মা এগুলো মানতে হয়, এটা আমাদের সমাজ, ছেলে ছেলে মানে সোনার আংটি, সোনার আংটি সোনা বাঁকা হলেও সোনা,
তুই যা মা, আবার ঘাট ধরে দিয়ে এসছে। বিবেকের দংশনে সে আজ পরাজিত, তার ডিপ্রেশন চলে এসছে। সো ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাগ্রেসিভ ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, hypoactive disorder, anxiety disorder. So there are many disorders of the mind. Conductive disorder, আচরণগত সমস্যা, নানান রকম আচরণগত সমস্যা বাচ্চাদের মধ্যে দেখতে পাবে, বড়দের মধ্যে দেখতে পাবে। যা পেপার খুললেই রোজ দেখা যায় শিশু অপরাধ করছে, ধ্বংসাত্মক আচরণ করছে, চুরি করছে, কথায় কথায় মিথ্যা কথা বলছে, আইন শৃঙ্খলা ভাঙার প্রবণতা থাকছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। কন্ডাক্টিভ ডিসঅর্ডার কেন কেন হয়? সাবজেক্ট বাচ্চাটা বা বড়, তার নিজের কারণে হতে পারে, তার বাড়ির বা পারিপার্শ্বিক কারণে হতে পারে, স্কুলের কারণে বা পারিপার্শ্বিক কারণে হতে পারে। তার নিজের কারণে কীরকম হতে পারে? বাবা মা থেকে বিচ্ছিন্ন আছে, হস্টেলে বোর্ডিংয়ে বাবা মা দুজনে চাকরি করে, দুজনে সিনেমার নায়ক নায়িকা, ছোটবেলার থেকে হস্টেলে দিয়ে রেখেছে বোর্ডিংয়ে। প্রত্যেক রবিবারে বা শুক্রবারে দেখে অন্য বাবা মায়েরা যাচ্ছে বাড়ির মুড়ি নিয়ে, খেজুর নিয়ে, গাছের পেয়ারা নিয়ে, তার বাবা মা কোনো দিন আসতে থাকে না। বাবা মায়ের বিচ্ছেদ, মায়ের কাছে থাকে, বাবাকে আর দেখছে না, দেখে সবার বাবার সাথে সে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা, কিরে তোর বাবা আসে না? কি উত্তর দেবে? ওর মনের কষ্ট মনের মধ্যে আছে। সংসারে দেখছে বাবা মা আছে, কিন্তু অশান্তির বাতাবরণ চরমে। এ জুতো মারছে, ও চপ্পল মারছে, এ দা মারছে, ও বটি মারছে, এ ঘটি মারছে, ও হাতা মারছে। চরম অশান্তি। বাচ্চা জন্মের থেকে দেখছে সংসারে রাত দিন অশান্তি লেগে আছে। অশান্তি অশান্তি অশান্তি। কারোর বাবার সাথে নেই, কারোর মা সাথে নেই, কারোর বাবা মা থেকেও নেই। কারোর বাবা মা মারা গেছে, রিলেটিভের বাড়িতে, দিদার বাড়িতে, দাদুর বাড়িতে মানুষ হচ্ছে। অন্য বাচ্চাদের দেখছে বাবা মার সাথে হাত ধরে যাচ্ছে, গান করছে, তার বুক পেটে যাচ্ছে। তার কন্ডাক্টিভ ডিসঅর্ডার চলে আসে, ধ্বংসাত্মক প্রবণতা। মনের মধ্যে একটা বিদ্রোহ ফুলে ওঠে, ফেপে ওঠে। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। নজরুলের সেই কবিতার লাইন। স্কুলের পরিবেশ থেকে হতে পারে। অত্যাধিক শাস্তি দেয় এক দিদিমণি, তাকে দেখলে সবাই ভয় পায়। তার কঠোর অনুশাসন থেকে হতে পারে। নেতিবাচক সমালোচনা, তোর দ্বারা কিচ্ছু হবে না, বাড়িতে হোক স্কুলে হোক, সব সময় নেতিবাচক সমালোচনা, তোর দ্বারা কিচ্ছু হবে না। না দেখো বা আমি এবারে কিন্তু ভালো রেজাল্ট, ছাড় তুই আবার ভালো রেজাল্ট কী করবি, ও আমার দেখা আছে। মেয়েটা ভালো রেজাল্ট করলো, অনেক বাড়িতে ছেলে মেয়ের প্রতি ভীষণ বৈষম্য করে। ছেলে প্রাণ ছেলেকেই ভালোবাসে। আমি দেখেছি অনেক বাড়িতে মেয়ের প্রতি কোনো টান নেই। মেয়ে যাই ভালো করুক খারাপ, টাকা পয়সা যা জমছে দেওয়া হচ্ছে ছেলের নামে, মেয়ের নামে কিচ্ছু নেই। ভালো মাছের পিসটা, মাছের মাথাটা ছেলে, মেয়ে পাবে না। ধরো মেয়ে নেই, ছেলে, 3 ছেলে বা 4 ছেলে, ছোট ছেলে প্রাণ, ছোট ছেলে যা বলবে তাই, বড় ছেলে যা করছে খারাপ, ঢেলে ইনকাম করছে, বড় ছেলে সব খরচ করছে খারাপ, ছোট ছেলে বেকার আড্ডা মারছে, সেই ভালো, সেই প্রাণপ্রিয়। এইসব কারণে কন্ডাক্টিভ ডিসঅর্ডার হতে পারে। তার মনের মধ্যে প্রতিহিংসা চলে আসে, তার কঠোর নিয়ম থেকে, সাংঘাতিক অবহেলা থেকে, রাত দিন নেতিবাচক সমালোচনা থেকে, স্কুলের শিক্ষকদের অত্যাধিক শাস্তি থেকে হতে পারে। তার যে অপছন্দ জোর করে সেইটা করানো হবে। ছেলেটিকে পছন্দ না, বিয়ে করতে চাইছে না, আমি ছেলেটিকে বিয়ে করব না, আমার ভালো লাগছে না। প্রথমে বলছিল না, লাস্টে বলতে বাধ্য হয়েছে। না তুই কত বড় চাকরি করে, কত বড় বংশের ছেলে তুই জানিস, জোর করে বিয়ে দেওয়া হলো। তার অপছন্দ, সে যা চেয়েছিল তা পায়নি,
সে চেয়েছিল একটু সুন্দর নায়কের মতো চেহারা হবে, কিংবা চেয়েছিল একটু শিক্ষিত হবে, কিংবা চেয়েছিল একটু ব্যাকব্রাশ চুল হবে। এক একজনের রুচি এক এক রকম ছিল, কিচ্ছু মেলেনি। এটা হাদা গোবিন্দ টাইপের ছেলে। কি চেয়েছিল? তার সাথে সন্ধ্যাবেলায় বসে গল্প করবে। কিচ্ছু মিলল না, কিচ্ছু মিলল না, কিচ্ছু মিলল না। কন্ডাকটিভ ডিজঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে। চেয়েছিল তার সাথে বিছানায় 8 ঘন্টা গল্প গুজব করবে, আস্তে আস্তে আদর যত্ন করবে। সে তাড়াতাড়ি এসে বলে, তার কাজ মিটে গেল। সে চায়নি, সে রোমান্স চেয়েছিল। সো অপছন্দ, জোর করে চাপানো, হেয় করা, বারবার হেয় করা, তোর দ্বারা হবে না, তুই পারবি না, অপদার্থ একেবারে, তুলনা করা। ওই বাড়ির ছেলেটা দেখেছিস, তোর মতো গাধা না, তুই তো গাধা, জীবনে মানুষ হবি না, কিচ্ছু হবে না তোর দ্বারা। শ্যামলের সাথে তুই তুলনা করা, অপছন্দ করা, হেয় করা, মারধর করা। কোথায় কোথায় মারছে বাচ্চাকে। অত্যাধিক প্রশ্রয় দেওয়া কিংবা অত্যাধিক শাসন করা, এক্সেসিভ প্রশ্রয় দিচ্ছে, যা চাইছে যা দিচ্ছে, যা বলছে তাই করছে, কিংবা উল্টো অত্যাধিক শাসন করছে, কথায় কথায় মারছে। এইসব কারণে কন্ডাকটিভ ডিজঅর্ডার, আচরণগত সমস্যা দেখা দিতে পারে। খারাপ ছেলেদের সাথে পড়ে নেশায় পড়ে গেছে, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ধরে ফেলেছে, বাবা মায়ের আর্থিক অনটন দেখছে, বাড়িতে শান্তি শৃঙ্খলার কোনো বালাই নেই, শৃঙ্খলার কোনো পরিবেশ নেই, উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবের সাথে মিশছে। সো দিজ আর দ্য কন্ডাকটিভ ডিজঅর্ডার্স। আমাদের রেপার্টরিতে বহু রুব্রিক আছে, সব আলাদা আলাদা রুব্রিক। দিজ আর দ্য সেকেন্ড ক্লাস মেন্টাল সিমটমস। অ্যানাদার ডিজঅর্ডার ইজ কনভার্সন ডিজঅর্ডার। কনভার্সন ডিজঅর্ডার মনের অবদমিত ক্রমবর্ধমান চাহিদার শরীর কেন্দ্রিক বহিঃপ্রকাশ। আগে একে বলা হতো হিস্টিরিয়া, এখন বলা হয় কনভার্সন ডিজঅর্ডার। মনের অবদমিত চাহিদা, ক্রমবর্ধমান চাহিদা। আমাকে তুমি কালার টিভি এনে দেবে, ওই পুরানো টিভি বাদ দাও, আজকাল যে বেরিয়েছে দেয়াল টিভি এনে দেবে। তোমার স্কুটারটা ফেলে দাও, পাশে বাড়ির লোকটা দেখলে গাড়ি কিনলো, কেন? ইনস্টলমেন্টে তো দিচ্ছে, তুমি 36টা ইনস্টলমেন্টে নাও, ও গাড়ি চলবে, আর তুমি একটা ব্যাংকে কাজ করে তুমি স্কুটার ধার ধরে স্কুটার চলে যাবে। এই আমাকে না একটা এনে দেবে, এসি এনে দেবে। এই এসি খারাপ, ডাক্তারে বলেছে এসির দরকার নেই, আমাদের চারিদিকে বাগান রয়েছে, এই রয়েছে, কিন্তু না, এসি এনে দেবে না, ইজ্জত থাকে না, ওয়েট কমে যায়। ক্রমবর্ধমান চাহিদা, ক্রমবর্ধমান প্রত্যাশা, আকাশচুম্বী চাহিদা, কিন্তু পাচ্ছে না, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, স্বামী দিতে পারছে না। তাহলে কি হচ্ছে? তার মনের মধ্যে চাপা কষ্ট, চাপা দুঃখ, চাহিদা পূরণ হচ্ছে না। ফলে কি হচ্ছে? নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, ফিট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, রাগে কাঁপতে কাঁপতে দাঁত লেগে যাচ্ছে। মেয়েদেরই মধ্যে এই জিনিসগুলি বেশি হয়, এবং সেই জন্যে প্রাচীনকালে মনে করা হতো যে জরায়ুগত হিস্টেরিক্যাল কোনো, হিস্টেরিয়া মানে ইউটেরাস, তার কোনো সমস্যার জন্য হতে পারে, তাই নাম হয়েছিল হিস্টেরিয়া। এখন মডার্ন মেডিসিনে বলা হয় দিজ আর দ্য কনভার্সন ডিজঅর্ডার্স। ক্রমবর্ধমান চাহিদা যখন সাপ্রেশন, দিস ইজ এ কাইন্ড অফ সাপ্রেশন। সো সাপ্রেশন ফিজিক্যালি হতে পারে, সাপ্রেশন মেন্টালি হতে পারে। সো কনভার্সন ডিজঅর্ডার্স আর দ্য মেন্টাল ডিজঅর্ডার্স। পড়ে যেতে পারে, অজ্ঞান হতে পারে, কিন্তু কাটবে না, ফাটবে না, ছিঁড়বে না, ব্যথা লাগবে না। এমন এক অবস্থা। এপিলেপসি হলে কি হবে? পড়ে যাবে, জিভে কামড় পড়বে, মুখ দিয়ে গেঁজা বেরোবে,
আনকনসিয়াস হয়ে যাবে। এখানে পুরো আনকনসিয়াস না, সে বুঝতে পারছে কে আসছে, কে যাচ্ছে, কে কি বলছে। সো দিস ইজ কল্ড কনভার্সন ডিসঅর্ডার। সো দেয়ার আর মেনি মেন্টাল ডিসঅর্ডার্স। মুড ডিসঅর্ডার, বায়োপোলার মুড ডিসঅর্ডার হতে পারে, যাকে আমরা বলি সিজোফ্রেনিয়া বা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। দিজ আর কল্ড মুড ডিসঅর্ডার। ভ্রান্ত দৃঢ় বিশ্বাস একটা জন্মায়, যাকে বলা হয় ডিলিউশন। ভ্রান্ত দৃঢ় বিশ্বাস। রোজ বাথরুমে একটা লোক উঁকি মারে, জানো? কোথায় কে বাথরুমে কে মারে, দেখি, এই একটু আগে উঁকি মেরেছে, আমি দেখেছি। টর্চ নিয়ে দেখা হলো, কেউ নেই। ডিলিউশন। এই গাছে ভূত থাকে, আমি দেখেছি, রোজ আমি একটা আওয়াজ পাই। ডিলিউশন ইন হিয়ারিং, ইন ভিশন। টাচ, আমাকে যেন কি স্পর্শ করে, কি যেন হাত দেয়। সো শব্দ, গন্ধ পায়। কি বাজে একটা গন্ধ, তুমি এখানে গন্ধ পাচ্ছ না? একটা ইউরিনাস অর্ডার কই পাচ্ছি না তো, আমার নাক বলে কিছু আছে। সো গন্ধ, শব্দ, স্পর্শ, ডিলিউশন। কিংবা অলিক প্রত্যক্ষণ, হ্যালুসিনেশন। ঠাকুর দেখেছি, দেবতা দেখেছি, এখান থেকে হেঁটে গেছে দুর্গা ঠাকুর, গন্ধ পাচ্ছ না? ওনারা সেন্ট মাখে, সেই পারফিউমের গন্ধ পাওয়া যায়। আরে ব্যাংকে কি কাজ করে, সে রেলে কাজ করে এক ভদ্রলোক, বিরাটি। এই যে ডাক্তারবাবু, মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যে স্মেল পান না ভালো মিষ্টি, ওই ঠাকুরে হেঁটে যায়। আপনারা মানবেন না, অলিক প্রত্যক্ষণ। দিজ আর কল্ড হ্যালুসিনেশনস। হ্যালুসিনেশনস। সো ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, চেঞ্জেবল মুড। এটা হলো মুড ডিসঅর্ডার। সো আরেকটা হলো ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, বাইপোলার ডিসঅর্ডার। হঠাৎ ভালো, হঠাৎ খারাপ, এই ভালো, এই খারাপ। সো ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অ্যানাদার ডিসঅর্ডার। 11:30 বেজে গেল। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এসছে যে ল্যাটিন ওয়ার্ড অবসিদেদার থেকে, অবসিদেদা, অর্থাৎ মনের ঘেরা ল্যাটিন ওয়ার্ড। ইংরেজিতে বলা হয় অবসেশন, হিন্দিতে বলে জুনুন, বাংলায় বলে একটা আবেশ বা ঘোর। রোগী একটা ঘোরের মধ্যে থাকে, তাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তালাটা বারবার ঠিক মতন দেওয়া হয়েছে তো? তালাটা, ছুরিটা ঠিক মতন গুনে যায়, গ্লাসটা ঠিক মতন ধোয়া হয়েছে তো? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নোংরা মোটেই যাচ্ছে না শরীর থেকে। আমার কাছে একটা রোগী আসে রামপুরহাট থেকে, বাথরুমে গেলে 4 ঘন্টা লাগে, মনে হয় যেন গায়ে লেগে আছে নোংরা। ডাক্তারবাবু কিছুতেই ওঠে না, আমি মরে যাব, আমাকে বাঁচাও, আমি পাগল হয়ে যাচ্ছি, কেন এরকম হয় আমি বুঝতে পারি না। তাহলে এটা অবসেশন, হুইচ ইজ কম্পালসিভ, সে ত্যাগ করতে পারছে না। সো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা এক ধরনের মানসিক রোগ। এটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমাদের খুবই ভালো আছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নানান রকম কারণ হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে, কোন রকম জমিয়ে রাখার বাতিক হতে পারে, নানা রকম সেক্সুয়াল থটস থেকে হতে পারে, শরীরের খুঁত নিয়ে হতে পারে। সো নানান রকম, এছাড়া আরও নানান রকম ম্যানিয়া আছে।
চুল টানার মেনিয়া আছে, ট্রাইকোটিলোমানিয়া, এরকম আছে রোগ বাতিক, এক ধরনের নিউরোটাকে বলা হয় নিউরোসিস বা হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক। কিছু হয় আমি বলেছি অ্যাংজাইটি ডিজর্ডার থেকে, আবার যাদের অ্যাংজাইটি ডিজর্ডার নেই তাদেরও হতে পারে নিউরোসিস আর হাইপোকন্ড্রিয়াসিস। তাহলে বিভিন্ন রকম মানসিক লক্ষণ আমরা ম্যাথমেটিকায় পাই। আমি অনেক বলতে পারি, এখনও মানসিক রোগ অনেক কিছু আছে। আমি শুধু কটা ডিজর্ডার আজ বললাম, আরেক দিন সময় পেলে আমি ফেসবুকে আরেকবার আসতে চাই। এখন প্রত্যেকটা দিন আমি স্পেশাল কোচিংয়ে আটকে গেছি, তবু আমার মনে হয় মাঝে মাঝে ইচ্ছা করে। সো রেপার্টরিতে আমরা পাবো, ম্যাথমেটিকায় আমরা পাবো ডিফারেন্ট মেন্টাল সিমটমস। রেপার্টরিতে পাবো সিমটমসগুলোকে একটা শব্দে সেইখানে সব ওষুধগুলোকে আনা, যাকে বলবো রুব্রিক। আমি কিছু দেখিয়ে দিয়েছি, তার মধ্যে উইল বা ডিজার সব থেকে দাম বেশি, তারপরে ডিলুশনস ইটসেট্রা। আর কিছু মেন্টাল ডিজিজ কেন হয়, তাদের কী ট্রিটমেন্ট আমি একটু আলোচনা করেছি, ডিটেলস আরও আলোচনা করব। ট্রিটমেন্ট করতে গেলে মানসিক রোগ কোনো ব্যঙ্গ করা নয়, কোনো উপহাস নয়, ভালো করে শুনতে হবে। শুনলেই কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। প্রতিটা মানুষের অন্দরে কিছু ক্লু লুকিয়ে থাকে, যেগুলো বাইরে থেকে স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না, বাচ্চারটা বাবা মা জানে না। আলাদা করে তাদের সাথে কথা বলতে হবে, আশ্বস্ত করতে হবে, আরও নানানভাবে আশ্বস্ত করতে হবে তাদেরকে যে আমি সুস্থ করে দেব, তোমার কোনো অসুবিধা হবে না, সেভাবে আমাদের চলতে হবে। সো অনেক রাত হয়ে গেছে, আমি মানসিক রোগ নিয়ে আরেকটা পার্টে আরেকদিন আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি।